আসসালামু আলাইকুম। আমরা আজকে সরল সহজ সমীকরণ পড়ব। সমীকরণ সমীকরণের মাঝখানে একটা সমান চিহ্ন থাকবে, আর সমান চিহ্নের বাম পাশে থাকবে বাম পক্ষ, ইংলিশে বলে লেফট হ্যান্ডেড সাইড, LHS। ডান পক্ষকে সংক্ষেপে ইংলিশে বলা হয় RHS, রাইট হ্যান্ডেড সাইড। আর সমীকরণে যার মান বের করতে হয় তাকে বলা হয় ভেরিয়েবল। আর যেটার মান স্থির থাকে, যেমন আমি একটা সমীকরণ লিখি, সাপোজ আমি লিখলাম 3x + 2 = 5y। এখানে যাদের মান অজানা তারা হচ্ছে ভেরিয়েবল। দিজ আর কল্ড ভেরিয়েবল, বা চলক, বাংলায় বলা হয় চলক। আর যেগুলোর মান সারা জীবন কনস্ট্যান্ট, যেমন 3, 2, 5, এরা হচ্ছে কনস্ট্যান্ট। একটা সমীকরণে যদি একাধিক চলক থাকে তাহলে তার মান বের করা যায় না। আবার বলছি, একটা সমীকরণে যদি একাধিক চলক থাকে, যেমন এখানে এক্স এবং ওয়াই আছে, তো কোনোটার মানই বের করা যাবে না। কিন্তু যদি ঘোষণা দিয়ে দিই এক্স এর মান বের করো, ওয়াই কে চলক হিসেবে, ওয়াই কে চলক না ধরে ওয়াই কে একটা ধ্রুবক হিসেবে যদি ধরা হয়, তাহলে এক্স এর মানটা বের করা যাবে, ডান পাশে ওয়াই থাকবে। ঠিক আছে, তো আমরা একটু আগাই। সমীকরণের কিছু অপারেটর আছে, কিছু কাজ করা যায়, কিছু অপারেশন করা যায়। এই লাইনটা ইম্পর্টেন্ট। সমীকরণের অভিপক্ষকে একই কাজ করা যায়। একই কাজ বলতে অনেক ধরনের কাজ করা যায়, যেমন মনে করো গুণ ভাগ, যোগ বিয়োগ তো নর্মাল কাজ। এছাড়াও একই পাওয়ার করা যায়। অভিপক্ষকে বর্গ করে ফেলতে পারবো, অভিপক্ষকে ঘন করে ফেলতে পারবো, বা অবনমিত মানে নামায় ফেলতে পারবো, পাওয়ারটাকে ভাগ করে ফেলতে পারবো, বর্গমূল করে ফেলতে পারবো, ঘনমূল করে ফেলতে পারবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, সমীকরণের কিছু বেসিক অপারেশন আমরা একটু দেখি। যেমন যেমন অভিপক্ষের লব এবং হরকে উল্টায় ফেলা যায়। প্রতিস্থাপন মানে উল্টায় ফেলা, উল্টানোটাকেই ব্যস্তকরণ বলা হয়, ইনভার্স বলা হয় ইংলিশে। যেমন এক্স সমান সমান 3/5 হলে 1/x সমান সমান 5/3 হবে, কারণ এক্স এর নিচে মনে মনে কিন্তু ওয়ান আছে। আচ্ছা, যদি এখানে এক্স না থেকে থাকতো, এখানে এক্স না থেকে যদি থাকতো সাপোজ এক্স বাই x/2 থাকতো, সমান সমান 5/3 থাকতো, এটাকে ব্যস্ত করলে হয়ে যেত 2/x সমান সমান 3/5। আচ্ছা, ব্যস্তকরণ বুঝলাম আমরা। পক্ষান্তর, সমীকরণের যে কোনো একটা রাশি এক পক্ষ থেকে আরেক পক্ষে সরায় ফেললে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। মানে প্লাসের বিপরীত হচ্ছে মাইনাস, আর গুণের বিপরীত হচ্ছে ভাগ। এক পক্ষে গুণ থাকলে আরেক পক্ষে ভাগ হয়ে যাবে, আর এক পক্ষে ভাগ আকারে থাকলে আরেক পক্ষে গুণ হয়ে যাবে। বজ্রগুণন, কোনাকুনি গুণ করাকেই বজ্রগুণন বলা হয়, মানে কর্ণ বরাবর এক পক্ষে লবের সাথে আরেক পক্ষের হরকে গুণ করাকে বজ্রগুণন বলা হয়। এই যে উদাহরণটা দেওয়া আছে, x/5 = 2/3, এটাকে বজ্রগ্রহণ করলে হয়ে যাবে এক্স এর সঙ্গে ডান পাশের নিচে 3 আছে, 3x গুণ হয়ে যাবে, আর ডান পক্ষে 5 এর সঙ্গে 2 গুণ হয়ে 10 হয়ে যাবে। একান্তর করা কাকে বলা হয়? যে কোনো একটা রাশিকে স্থির রেখে বাকি সবগুলাকে ডান পাশে চেঞ্জ করে দেওয়াটাকে বলা হয় একান্তরকরণ। এক্স এর নিচে 5 ছিল, 5টাকে যদি আমি ডান পক্ষে শুধু 5টাকে যদি নিয়ে যাই, তাহলে সেটা ডান পক্ষে উপরে উঠে যাবে। যেহেতু এক্সটা বাম পক্ষে ভাগ আকারে ছিল 5টা, ডান পক্ষে 5টা গুণ আকারে হয়ে যাবে। গুণ আকারে হওয়া মানে সমীকরণের উপর পাশে গুণ হওয়া। এই জন্য 10-এর সাথে গুণ হলে সেটা 5 গুণ হলে 50 হয়ে যাচ্ছে। কেউ না বুঝলে সঙ্গে সঙ্গে প্রশ্ন করবা। আচ্ছা, যোজন বিয়োজনটা কি? উভয়পক্ষের লব ও হরকে একই ক্রমে যোগ বা বিয়োগ করাকে, যোগ এবং বিয়োগ করাকে যোজন বিয়োজন বলে। সাপোজ বাম পক্ষে আছে x/1, তাহলে আমি যদি বাম পক্ষের লবের মধ্যে x+1 লিখি, যোগ করি,
আর নিচে যদি x-1 করি, তাহলে ডান পক্ষেও একই কাজই করতে হবে। মানে ডান পক্ষের লব ছিল 5, 5-এর সঙ্গে উপরে যোগ করেছি, আর নিচে বিয়োগ করেছি। এটাকে বলে যোজন বিয়োজন। উপরে যোজন, এই যে উপরে প্লাস চিহ্ন, এই জন্য এটাকে বলা হচ্ছে যোজন বিয়োজন। আর উপরে যদি বিয়োগ করতাম, উপরে যদি মাইনাস করতাম, তাহলে সেটাকে বলা হতো বিয়োজন যোজন। আচ্ছা, যোজন বিয়োজন নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? নাই? না স্যার, নাই। আচ্ছা, ভেরি গুড। তোমার নতুন স্টুডেন্ট অ্যাড হইলে আমাকে জানাও, ক্লাসে জয়েন করলে। অ্যাড হয়েছে, বাট ও হচ্ছে জয়েন করতে পারতেছে না ক্লাসটা, ওর হচ্ছে নেটে প্রবলেম। বাট ও হচ্ছে অ্যাড হয়ে গেছে আর কি, ইসে, আচ্ছা, নো গ্রুপে। প্রবলেম। ওকে, লাইভের লিঙ্কটা দিয়ে দাও। লাইভ থেকে সে দেখে নিবেন আস্তে আস্তে। জুমের লিঙ্কটাও দিয়ে রাখো, আচ্ছা আচ্ছা, লাইভের এটা লিঙ্কটাও, লাইভটা লাইভ হচ্ছে কিন্তু। না পাইলে এনামুলকে মেসেজ দিয়ে, এনামুল তোমাকে লাইভের লিঙ্কটা দিয়ে দিবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা মিডল ফ্যাক্টর। হ্যাঁ, মিডল ফ্যাক্টরটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। মিডল ফ্যাক্টর করতে গিয়ে আমরা আটকে যাই। এই পর্যন্ত আমার মনে হয় কারো কোনো প্রশ্ন থাকার কথা না, এগুলো খুবই বেসিক, ক্লাস 4, 5 আর 6 এর কথা। মিডল ফ্যাক্টরটাও যদিও 5, 6, 7 থেকে করা হয়, বাট আমরা অনেকে এটা ভালো করে ধরতে পারি না মিডল ফ্যাক্টরের ঘটনাটা। আমরা দেখি মিডল ফ্যাক্টর কখন করা হয়, যখন সমীকরণটা ax² + bx + c আকারে থাকে। এ বি সি কি বুঝলাম না, ভুলে গেলাম, দরকার নাই, শুধু এইটুকু মনে রাখি, এক্স এর পাওয়ার যখন একটা স্কোয়ার থাকে, আর একটা যখন 1 থাকে, অথবা একটা যখন 4 থাকে, একটা যখন 2 থাকে, তখন সেটাকে মিডল ফ্যাক্টর করা যায়। এক্স এর পাওয়ার যখন একটা আর একটার অর্ধেক থাকে, ধরো একটার পর x⁻6 আর একটা পর x⁻3, তখন মিডল ফ্যাক্টর করা যায়। ক্লিয়ার? একটা এক্স, এক্স থাকবে দুইবার, এবং একটার পাওয়ার হবে আরেকটার দ্বিগুণ, তখন সেটাকে মিডল ফ্যাক্টর করতে হয় এবং করা যায়। করতে হয়ও সঠিক, এছাড়া বিকল্প নাই। আবার করা যায়, এটাও সঠিক। দ্বিগুণ না হলে করা যাবে না। যদি সাপোজ মনে করা থাকে একটা x³ আর একটা থাকে x², এটাকে মিডল ফ্যাক্টর করা যাবে না, এটাকে বহুপদী করতে হবে, তখন ঝামেলা হয়ে যাবে। ওটা একটা অন্য থিওরি। এগুলা ইন্টারমিডিয়েটে আছে, অথবা হায়ার ম্যাথে আছে, যেগুলা এই ধরনের অঙ্ক, বহুপদীর অঙ্ক বিসিএস প্রিলিতে সিলেবাসেই নাই। বহুপদীর অঙ্ক আছে বিসিএস রিটেনে, এবং বহুপদী থেকে প্রতি বছর বিসিএস অঙ্ক আসবেই রিটেনে। কিন্তু প্রিলিতে বহুপদীর অঙ্ক আসে না। একবার দুইবার আসছে, সেটার জন্য আমরা একটা চ্যাপ্টার করাইতে পারি না। মানে 35 থেকে 45 পর্যন্ত মেবি একটা বিসিএস এ বহুপদীর একটা অঙ্ক আসছিল। প্রয়োজনে সময় থাকলে ক্লাসের শেষে আমরা বহুপদীর চ্যাপ্টার করাই দিব, সেটা অনেক পরের কথা। সিলেবাসে নাই যেহেতু, আপাতত আমরা সেটা নিয়ে ভাবছি না এখন। মিডল ফ্যাক্টরের বেসিক থিওরি হচ্ছে দুইটা সহগের গুণফল এর মান কোন দুইটা, যেখানে এক্স এর পাওয়ার 2 সেটার সাথে যে সহগ এ, সেটা, আর যেটা খালি আছে সি, একা আছে, এক্স ছাড়া আছে সেটা, সেই দুইটার গুণফল, এ এবং সি এর গুণফল আগে বের করতে হবে। তারপরে যেটাতে এক্স একা আছে, বি এক্স যেটা, এটার সে সহগ, মানে বি, এই বি কে যোগ বিয়োগ আকারে প্রকাশ করতে হবে। যোগ বিয়োগ আকারে প্রকাশ করে এমন ভাবে করতে হবে যেন সেটার গুণফল আবার এ আর সি এর গুণফলের সমান হয়ে যায়। কথাটা কঠিন, যদি আমরা একটু এই সমীকরণটা দেখি, উদাহরণটা দেখি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। 2x² + 10x+, কি ব্যাপার, সব সিলেক্ট হয়ে যাচ্ছে কেন? নৌশাদ ভাই, ওই যে উপরে ড্র উইথ টাচ আছে, ওইখানে এটা ক্লিক করে নেন। ঠিক আছে, হয়েছে। এই যে এই পাশে, না না, এটা না। ঠিক আছে, হয়ে গেছে। ঠিক আছে, সমস্যা নেই। আমরা যদি 2x² + 10x+12 এই সমীকরণটা দেখি, এখানে এ হচ্ছে 2 আর সি হচ্ছে 12, তাহলে 2 আর 12 এর গুণফল কত? 12 × 2 = 24। 24। 24, আর এই যে 10, 10x কে যোগ আকারে বা বিয়োগ আকারে প্রকাশ করতে হবে,
যেন যেগুলো দিয়ে গুণ করতেছি, যোগ বিয়োগ আকারে প্রকাশ করছি, সেগুলো গুণফল যেন আলাদা করে 24 হয়। যেমন 10x কে যদি আমরা লিখি 4x প্লাস 6x, তাহলে 4 আর 6-এর যোগফল 10 মিলেছে, আবার 4 আর 6-এর গুণফলও 24 মিলেছে। এই 4 6 24 মিলতে হবে 12 × 2 = 24-এর সাথে। 12 × 2 = 24 যদি মিলে যায়, তাহলে বুঝতে হবে আমার মিডল ফ্যাক্টর সঠিক। এনি স্যার কোশ্চেন? ছোট সংখ্যার গুলা প্রবলেম হয় না, বাট যে বড় বড় সংখ্যাগুলা থাকে না, এই যে 12-র জায়গায় অনেক সময় থাকে 661, 590, কিছু ওইগুলা করার নেই, মিলাইতে গেলে কিছু করার নেই। মানে ঝামেলা। দুর্ভাগ্য। দিবে না, এত বড় সংখ্যা দিবে না। আমরা অঙ্ক করি তাহলেই দেখবো বড় সংখ্যা থাকবে না, যেহেতু ক্যালকুলেটর নট অ্যালাউড। এরপরে খালি কমন নিতে হয়, কমন নেওয়াটা আমরা অঙ্ক করলে শিখবো, এরপরে খালি কমন নিলেই হয়। আচ্ছা, কমন নেওয়ার পরে এরকম দুইটা ব্র্যাকেট, দুইটা সংখ্যার দুইটা রাশির গুণফল আকারে চলে আসবে। তখন দুইটাকে আলাদাভাবে জিরো ধরতে হবে। কেন দুইটাকে আলাদাভাবে জিরো ধরতে হয় বা ধরা যায়? কারণ দুইটা রাশির গুণফল, সাপোজ x+2 আর 2x+6 এর গুণফল জিরো যদি হয়, তার মানে এই দুইটার যে কোনো একটা অবশ্যই জিরো। দুইটা রাশির গুণফল জিরো হইলে দুইটার যে কোনো একটাকে জিরো হইতে হবে। কোনটা জিরো যেহেতু এটা আমরা জানি না, এই জন্য প্রত্যেকটাকে আলাদাভাবে জিরো ধরতে হবে। আলাদাভাবে জিরো ধরলে, ধরে পরে এক্স এর যে মানটা আসবে সেইটাই হচ্ছে আনসার। ওকে, আমরা মিডল ফ্যাক্টর বুঝে গেছি, আমরা এখন অঙ্কে চলে যাই। প্রথম অঙ্কটা আমরা একটু দেখি। 15তম বিসিএস আসছে, বলছে 2 + x + 3 = 3 × x+2। এই সমীকরণটাকে মিডল ফ্যাক্টর করতে হবে কি হবে না, তোমাদের কি ধারণা? কেউ একজন বলো তো। হবে না, কারণ এখানে x² নাই, এক্স এর গুণফল আকারে কিছু নাই। আমরা এখানে এই যে ব্র্যাকেটটা, এই ব্র্যাকেটটার কোনো দরকার নাই, কারণ থ্রিটা এখানে গুণ আকারে নাই, তাহলে ব্র্যাকেটটা তুলে দেই। লিখি 2 + x + 3 = এই 3 দিয়ে দুটাকে গুণ করে দেই। 3x + 3 × 2 = 6। এখন আমরা এক্স গুলো বাম পাশে নিয়ে আসি, লিখি x - 3x = 2 - 2 - 3, বা -2x = 1। তাহলে x = -2, ডান পক্ষে চলে গেলে 1 এর নিচে চলে যাবে, 1/-2। এনি কোশ্চেন? নো কোশ্চেন। 1/-2 কে কি -1/2 লেখা যায়? নাকি রুলস ব্যত্যয় হয়ে যায়? ব্যত্যয় হয় না। মাইনাস চিহ্নটা নিচে থাকা উপরে থাকা দুইটাই কারেক্ট। আচ্ছা, পরের অঙ্কটা দেখি আমরা। কারো কোনো প্রশ্ন থাকলে বলো। নাই, প্রশ্ন নাই। স্যার প্রশ্ন নাই, একটা অপিনিয়ন আছে। বলো। এই পাটিগণিত স্যার বীজগণিত অনেক ইজি। নিঃসন্দেহে পাটিগণিতে অনেক লজিক অ্যাপ্লাই করতে হয়, ডিসিশন নিতে হয়, কিন্তু বীজগণিতে ডিসিশন নেওয়ার কিছু নাই। অঙ্ক করে যাব, সূত্র বসাবো, অঙ্ক হতে থাকবে। থ্যাঙ্কস ফর ইউর নাইস ওপিনিয়ন। 2 নম্বর অঙ্কটা 35তম বিসিএস আসছে। 3 এর নিচে আছে এক্স, আবার 4 এর নিচে আছে x+1। এক্স তো দুই জায়গায়, আলাদা আলাদা। তাহলে এটাকে কি করতে হবে? দুইটা কাজ করা যায়, একটু বি কেয়ারফুল। এই জিনিসগুলো তোমাদের বইয়ে থাকবে না, শিটে থাকবে না, এবং টিচাররাও তোমাদেরকে বলবে না। টিচাররা করবে কি, ডাইরেক্ট এখানে লসাগু করায় ফেলবে। এরকম হর থাকলে কি করতে হয়, লসাগু করতে হয়। x আর x+1 নর্মাল হয়ে লসাগু। আচ্ছা, আমি লসাগু করে করে দেখাই একবার। যদি এটাকে আমরা লসাগু করি, তাহলে কি আসে? x × x+1। লসাগু করলে থাকবে 3 দিয়ে গুণ করতে হবে, 3 × x+1, মাঝখানের চিহ্ন প্লাস। x+1 দিয়ে x+1 কে ভাগ করলে কাটাকাটি যাবে, থাকবে শুধু এক্স। সেই এক্স দিয়ে 4 কে গুণ করলে থাকবে 4x। এটা একটা শর্টকাট আছে, একটু কোনাকুনি গুণ করলেই হয়ে যায় আর কি। লসাগু করলে কোনাকুনি গুণ করতে হয়। সমান সমান 2, তাই না? আচ্ছা, এখন যদি আমরা বজ্রগ্রহণ করি,
উপরে উপরে বাম পক্ষের উপরেরটাকে আমরা গুণ করলাম, রইল 3x + 3 + 4x, আর ডান পক্ষে হয়ে যাবে 2 × x × x + 1, মানে এই বজ্রগ্রহণ করলাম, নিচের বাম পক্ষে নিচেরটাকে ডান পক্ষে নিয়ে গেলাম। কারো কোনো প্রশ্ন আছে এখানে? নাই। আচ্ছা, এখন যদি আমরা সিম্পলিফাই করি, তো বাম পক্ষে থাকে x + 3, ডান পক্ষে থাকে 2x² + 2x। সবগুলাকে এক সাইডে নিয়ে আসলে থাকে 2x² + 2x - x - 3 = 0। এরকম হলো কেন? এটা তো বাম পক্ষে ছিল, এটার আগে তো প্লাস ছিল। উল্টো চিহ্ন উল্টাই দিলাম কেন? কারণ মাঝখানে একটা লাইন আমি শর্ট করে ফেলেছি, এই লাইনটা দরকার নাই তোমাদের, তোমরা এইভাবেই করবা শর্টকাট। মাঝখানে লাইনটা কি ছিল? x + 3 - 2x² - 2x = 0। এটাকে আমরা ইচ্ছা করে এই চিহ্নটা উল্টায় দিছি, এই লাইনটা আমরা লিখি নাই, স্কিপ করছি। কেন স্কিপ করছি? কারণ আমরা চাচ্ছি 2x এর আগে প্লাস থাকুক, x² এর আগে প্লাস থাকুক। কারণ মিডল ফ্যাক্টর করার সময় যেটা বর্গ থাকে x², সেটার আগে প্লাস থাকলে তোমার মিডল ফ্যাক্টর করা ইজি, নাহলে ক্যালকুলেশনটা অনেক টাফ হয়ে যায়। এগুলা কিন্তু ক্লু, ম্যাথের ক্লু, বা এটা মনে রাখতে হবে, কোথাও লেখা নাই এটা বইয়ে। আচ্ছা, এই পর্যন্ত যে আমরা করলাম, এটা লসাগু করে করছি। আমরা যদি লসাগু না করতাম, এটা যদি আমরা একটু শর্টকাট করতাম, কিভাবে এইটুকু যদি কিভাবে শর্টকাট করতাম, আমরা যদি প্রদত্ত রাশিটাকে এই হর দুইটার গুণফল দিয়ে গুণ করে দিতাম, 3 × x + 1 দিয়ে গুণ করে দিতাম উভয় পক্ষকে, তাহলে এই 3/x কে যখন x × x + 1 দিয়ে গুণ করতাম, এটাকে সাপোজ x × x + 1 দিয়ে গুণ করতাম, মানে এক্স এক্স এ কাটাকাটি যাইতো, থাকতো 3 × x + 1, এটা থাকতো। লিখি ফেলি আমি, 3 × x + 1, মাঝখানের চিহ্ন প্লাস, থাকতো 4 × x সমান সমান, থাকতো 2 উভয় পক্ষকে যেহেতু x × x + 1 দিয়ে গুণ করতেছি, তাহলে x × x + 1, এটা হলো উভয় পক্ষকে গুণ করে। তো দেখো যে এই লাইনটা কিন্তু আমরা এখানে পেয়ে গেছি, তার মানে কি, লসাগু না করে যদি উভয় পক্ষকে গুণ করে দেই, তাহলে আমার ক্যালকুলেশনটা সিম্পল হয় এবং একটা লাইন সেভ হয়ে যায়। এই জন্য আমরা সবসময় এভাবেই করব। বুঝতে পারছি নাকি পারি নাই? আমরা এভাবেই সবসময় করব, লসাগু করব না। ঠিক আছে, এটাই সঠিক। কি করছি আমরা? উভয় পক্ষকে হর দুইটার গুণফল দিয়ে গুণ করেছি, করে একটা লাইন আমরা শর্ট করে ফেলেছি এবং ক্যালকুলেশনটা ইজি করে ফেলেছি, গুণ করেছি এটা দিয়ে। ওকে, এখন আমরা এটা একটি মিডল ফ্যাক্টর করি। না, মিডল ফ্যাক্টর আগে একটু সিম্পলিফাই করে নেই। 2x² + x - 3 = 0। এখন মিডল ফ্যাক্টর কিভাবে করা যায়? মিডল ফ্যাক্টর করার সময় চিহ্ন সহ মিলাইতে হয়, চিহ্ন সহ গুণ করতে হয়। যেমন এখানে -3 আছে, এখানে আছে +2, গুণ করলে হয় -6। তো যখন এই, আর এক্স এর সাথে আছে মনে মনে কি, 1, 1 কে 6 বানাইতে হলে কি করা যায়? 2 আর 3 এর গুণ আকারে প্রকাশ করলে 3 × 2 = 6, এটাকে আমরা 3x - 2x লিখতে পারি কিনা? -3 = 0। এনি কোশ্চেন, এনি প্রবলেম? একটা প্রবলেম আছে, এই লসাগু করলে 2 আর 3 মিলে নাই, আবার 2 আর 3 মিলে নাই। তাহলে আমরা যদি এই লাইনটা এভাবে না লিখে আমরা 2 এর সঙ্গে 2 কে মিলাই লিখতাম, সাপোজ আমরা যদি লিখতাম 2x² - 2x
+3x -3, তাহলে আমার 2a 2a মিলতো, 3a 3a মিলতো, কমন নেওয়া সহজ হইতো, ঠিক কি না? হ্যাঁ, সেটাই ঠিক। তার মানে আমরা যখন মিডল ফ্যাক্টর ভাঙাবো, তখন চিহ্নটাও খেয়াল করব, আবার সহগটাও খেয়াল করব। সহগ মানে কি বুঝি? এক্স এর সাথে গুণ আকারে যেটা থাকে সেটাকে সহগ বলা হয়। এক্স এর সাথে 3 আছে, এটা সহগ 3। আবার এই এক্স এর সাথে -2 আছে, তাহলে এই এক্স এর সহগ হলো -2। সহগগুলো আমরা খেয়াল করব। তো এখান থেকে যদি আমরা 2x কমন নেই, কি থাকে? x -1। এখান থেকে +3 কমন নিলে থাকে x-1। এই ভিতরের কমনটা যখন মিলবে তখন বুঝবা মিডল ফ্যাক্টর তোমার হচ্ছে। এখানে তুমি এসে শিওর হয়ে যেতে পারবা মিডল ফ্যাক্টর হয়েছে কিনা। ঠিক আছে, ইকুয়ালস টু 0। এখন এই ব্র্যাকেটটা x-1 যদি কমন নিয়ে নেই, কি থাকে? 2x + 3 ইকুয়ালস টু 0। এরপরে কি করতে হয়? দুইটাকে আলাদাভাবে আমার 0 ধরে ধরে করতে হয়। তো লিখি আমরা, হয় x-1 ইকুয়ালস টু 0, বা x = 1, অথবা লিখতে হয় 2x + 3, অথবা 2x + 3 ইকুয়ালস টু 0, বা x = -3/2। এর আনসার দুইটা, ওয়ান একটা, আর একটা -3/2। এই হচ্ছে আনসার। অঙ্কটা একটু কঠিন ছিল, 35তম বিশেষ তো এই জন্য। এই মিললো না কেন আনসার? -1/2 আর 3 হইলো কেন? আমি কি কোথাও ভুল করেছি? খেয়াল করো তো, কোথায় ভুলটা করলাম। স্যার থার্ড লাইনে মাইনাস থেকে আসলো? আচ্ছা, এই মাইনাসটা কোত্থেকে আসছে তাই তো বলি। এটা তো মাইনাস না। আমি তো মাইনাস এটা তো এভাবে লিখি। মাইনাস। আমি তো মাইনাস খুব ছোট করে লিখি, এভাবে লিখি। এটা মেবি আমার কলম ইয়াতে, মার্কার, যে কলমটা আছে টাচ পেন, এটাতে ডিস্টার্ব করছে, অটোমেটিক চিহ্ন বসে গেছে, এই জন্যই ভুলটা হয়েছে। কাজ হইলো, পুরোটা অঙ্ক আবার নতুন করে করতে হবে। স্যার একটা প্রবাদ বাক্য মনে পড়লো, ভূতের বেগার খাটা। হ্যাঁ, ভূতের না, বেগার। ভূতের বেগার। হ্যাঁ, এখন আমাকে ভূতের বেগারটাই খাটতে হচ্ছে। আমার টাচ ল্যাপটপটা নষ্ট হয়ে গিয়ে আসলে অনেক সাফার করতে হয়েছে আমাকে। যাই হোক, আল্লাহ আমাকে একটা অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাইছে টাচ ল্যাপটপটা নষ্ট হওয়ার বিনিময়ে। আলহামদুলিল্লাহ। আজকে আমার হাড্ডি গুলো যদি ভাঙা থাকতো, আমি হাসপাতালে আইসিইউতে থাকতাম এখনো। স্যার আপনার বাঁচার সম্ভাবনাই থাকতো না, যেভাবে মারাও যেতে অ্যাক্সিডেন্ট হয়েছিলেন। মারাও যেতে পারতাম। জি স্যার। এখন 3x + 3 + 4x = 2x × x + 1। হ্যাঁ, এটা ঠিক আছে, এখানে কোনো ভুল হয় নাই। আমরা একটু সিম্পলিফাই করি। 7x + 3 = 2x² + 2x। এখন যদি আমরা সাইড চেঞ্জ করি, তাহলে থাকবে 2x² + 2x -7x প্লাস, সরি, আবারও দেখো ভুল করতেছি, সাইড চেঞ্জ করছি তো, বাম পক্ষের দুইটাকেই সাইড চেঞ্জ করেছি। সো এই +7x হয়ে যাবে -7x, আর +3 হয়ে যাবে -3 = 0। এখন আরেকটু সিম্পলিফাই করি। 2x² -5x -3 = 0। এখন আবার গুণ করলে হয় -6। এই +2 আর -3 গুণ করলে হয়
-6। আর 5x কে যদি আমরা গুণ আকারে মিলাইতে চাই, তাহলে সেটা হয় দুই ভাবে করা যায়। একটা হচ্ছে -2, আবার -3, এই দুইটার গুণফল 3 × 6। আবার করা যায় -6 + 1, দুই ভাবেই করা যায়। কোনটাকে আমি নিব? কেউ একজন বলো। -5x কে কিভাবে ভাঙাবো? এখানে একটু বোঝার বিষয় আছে। সেটা হচ্ছে আমার -6 মিলাইতে গেলে, যেহেতু চিহ্ন মাইনাস আছে, তাহলে -2 আর -3 যদি গুণ করি, তাহলে এটা হয়ে যায় +6। আর -6 আর +1 যদি গুণ করি, সেটা হয়ে যায় -6। তাহলে -6 আর -6 মিলছে নিচেরটাতে, তার মানে আমরা এটাতে নিব। এটা কারেক্ট। -6 + 1টাকে আমরা নিব। -2 -3 মিলে গেলেও আমরা নিব না। সবাই কি বুঝতে পেরেছি বিষয়টা? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন এই দুই ভাবে যে ভাগ করা যায় সেটা আমরা রাফ করে দেখছি। রাফ না করেও একটু শর্টকাট থিঙ্কিং করা যায়, আর একটু দ্রুত সিদ্ধান্ত নেওয়া যায় কিভাবে। সেটা হচ্ছে, যখন এই এ আর সি এর মান দুইটা দুই চিহ্ন বিশিষ্ট হবে, দেখো 2 এর আগে আছে প্লাস, এ এর হচ্ছে +2, আর সি এর মান হচ্ছে মাইনাস, -3 হচ্ছে সি। এরকম দুই দুই চিহ্ন, একটা প্লাস একটা মাইনাস যখন থাকবে, তখন আমাকে যেটা করতে হবে, যে -5-এর যে মানটা, এই মাইনাস মাঝখানের যে রাশিটা, এটাকে ছোট দুইটা দিয়ে চিন্তা করা যাবে না। -5 কে এটাকে বলা হয় জাম্প থিওরি। জাম্প জাম্প থিওরি, বুঝতে পারছো? অনেক টাইম বাঁচাই দিবে এই জাম্প থিওরিটা। জাম্প থিওরি হচ্ছে, এই 5 আছে না, -5, -5 হোক আর প্লাস হোক, 5 হোক, 5-এর চেয়ে বড় সংখ্যা দিয়ে আমাকে ট্রাই করতে হবে। 6, 7, 8 এগুলা দিয়ে আমাকে ট্রাই করতে হবে। এটাকে বলা হয় জাম্প থিওরি। এই যে আমি -2 আর -3 এর গুণাকারে মিলাইলাম, এটা আরেকটা ভূতের বেকার খাটলাম, টাইম ওয়েস্ট হয়ে গেল। আমি যদি জাম্প থিওরিটা জানি, যে এই এ আর সি এর চিহ্ন যদি বিপরীত চিহ্ন বিশিষ্ট হয়, তাহলে মাঝখানে যখন আমি মিডল ফ্যাক্টর করব, তখন আমি ট্রাই করব, প্রথম ট্রাইটাই করব 5-এর চেয়ে বড় সংখ্যা দিয়া। 6-1, 7-2, 8-3, অর্থাৎ -8 + 3, -7 + 2, -6 + 1, এগুলো দিয়ে আমরা ট্রাই করব। কিন্তু সংখ্যাটা হইতে হবে 5-এর চেয়ে বড়, 6, 7, 8 এগুলো হইতে হবে। প্লাস না মাইনাস সেটা পরে চিন্তা করব, বাট সংখ্যাটা হইতে হবে 5-এর চেয়ে বড়। দিস ইজ কল্ড জাম্প থিওরি। জাম্প থিওরিটিকে আমরা বুঝতে পেরেছি? না বুঝলে আবার বলি, কে বুঝো না এটা বলো। সবাই কি বুঝতে পেরেছি? জি স্যার। যদি বুঝে থাকি, তাহলে আমরা এগিয়ে গেলাম। তো এখন এই যেহেতু এখানে চিহ্ন একটু ঝামেলাই ছিল, একটা প্লাস একটা মাইনাসই ছিল, তাহলে আমরা জাম্প থিওরিটা এখানে সুন্দরভাবে নির্দ্বিধায় নিশ্চিন্তে অ্যাপ্লাই করে ফেলি। জাম্প থিওরি অ্যাপ্লাই করলে 5-এর চেয়ে বড় সংখ্যা, 5-এর চেয়ে বড় একটা সংখ্যা নিয়ে আমরা নেই, কত হইতে পারে? 6। 6 থেকে 5 বিয়োগ করলে থাকে 1। 6 একে 6, 6 একে 6 কি 3 × 6 এর সাথে মিলেছে? হ্যাঁ, মিলেছে। তাহলে আমরা এটা দিয়ে কাজ করতে পারি। তাহলে আমরা লিখি 2x²। যেহেতু 5-এর আগে মাইনাস আছে, তাহলে মাইনাস চিহ্নটা বড়টা থাকবে, আর ছোটটা থাকবে প্লাস চিহ্ন, +1x, -3 ঠিক থাকবে, = 0। এই -5-কে যে ভাঙ্গাইছি, এই জন্য আমি এতগুলা কথা বললাম। এতগুলা কথা কেন বললাম? যেন তোমাদের টাইম সেভ হয় পরীক্ষার হলে, পরের অঙ্কটা করার সময় তোমরা যেন দ্রুত অঙ্ক করতে পারো। 2x কমন নিলে কি থাকে? x + 3, সরি, x - 3।
প্লাস ওয়ান কমন নিলে থাকে x-3 ইকুয়ালস টু 0। এখন আবার x-3 কমন নিলে থাকে 2x+1 ইকুয়ালস টু 0। এখন হয় x-3 ইকুয়ালস টু 0 বা x এর মান 3, অথবা 2x+1 ইকুয়ালস টু 0 বা x ইকুয়ালস টু -1/2। কার কোনো প্রশ্ন আছে? জাম থিওরি নিয়ে কার কোনো প্রশ্ন আছে? হ্যালো? নাই, কোনো প্রশ্ন নাই? তাহলে আমি এগিয়ে যাই। 31তম বিসিএসসি আসছে, খুব মজার অঙ্ক। বলছে n/p সমান সমান 1/4 হলে p+n p-n, দেখেই বোঝা যাচ্ছে যোজন বিয়োজন। দেখছো? দেখেই বোঝা যাচ্ছে যোজন বিয়োজন। তাহলে আমরা যোজন বিয়োজন করে ফেলি, নাকি একটু সাজায় পরে করব? দেখো এখানে p-n আছে, আমরা যদি এটাকে যোজন বিয়োজন করি তাহলে নিচে থাকবে n-p। মিললো না, পরে একটা মাইনাস চিহ্ন দিয়ে গুণ করতে হবে, একটা লাইন বাড়তি লিখতে হবে। আমার বাড়তি লাইন একবার লিখতেই হবে, যেভাবেই করি না কেন। আমি আগেই সাজাই আর পরেই সাজাই, আমাকে বাড়তি একটা লাইন লিখতেই হচ্ছে। তাহলে একটা লাইন আমরা বাড়তি আগেই করে ফেলি, যে পরে মাইনাস দিয়ে গুণ করা ঝামেলা, তার চেয়েও ব্যস্তকরণ করে ফেলি। p/n সমান সমান 4/n, 4/1, আগেই ব্যস্ত করে ফেললাম। এখন বিয়োজন বিয়োজন করলে একদম ডাইরেক্ট হয়ে যাবে, p+n আর নিচে থাকবে p-n, ডান পাশে থাকবে 4+1, নিচে থাকবে 4-1। যোজন বিয়োজন বুঝি নাই কে? শাহিনুর খাতুন, আপনি যোজন বিয়োজন বুঝছেন? শাহিনুর খাতুন, আপনি যোজন বিয়োজন বুঝছেন? শাহিনুর নাই। দীপা, আপনি বুঝতে পেরেছেন যোজন বিয়োজন? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। দীপাকে দেখে আমি প্রচন্ড ইন্সপায়ার্ড। দীপা আমার সাথে 2 বছরের উপরে ধরে লেগে আছে, 2-3 বছর ধরে। মানে এত ধৈর্য একজন মানুষের! দীপা কিন্তু তার বেবি আছে, ম্যারিড। তারপর সে যে ধৈর্য ধরে আসলে দীর্ঘ 2-3 বছর ধরে ট্রাই করে যাচ্ছে, এটা রিয়েলি ইন্সপায়ারিং, রিয়েলি ইন্সপায়ারিং। জি স্যার, দীপা আপুকে আমার কাছে পুতুলের মতো লাগে। হ্যাঁ, এবং এখনো যে সে ক্লাসে আছে, এটা আসলে ভেরি ইমপ্রেসিভ, ভেরি ইমপ্রেসিভ। আমার বিশ্বাস দীপা জব পাবেই। আমার মনে হয় দীপা তার প্রিপারেশনের 70-80% বা 90% কভার করে ফেলেছে। সে যদি আরেকটু লেগে থাকে, আমার বিশ্বাস সে তার কোনো না কোনো একটা জব হবেই। দীপার কনফিডেন্স নাই বিসিএস দেওয়ার। সে আমাকে বলছিল, স্যার আমি বিসিএস হবে না, আমি প্রাইমারি করবো, জব করবো। বলছে প্রাইমারি করেন আর যেখানেই করেন না কেন, আপনার কোর্স একটাই, সেই অঙ্কই শিখতে হবে, সেই ইংলিশ পড়তে হবে, বাংলায় পড়তে হবে, জিকেই পড়তে হবে। তাহলে আপনি বিসিএস এর কোর্সটাই করেন, একসাথে সব কাজ হয়ে যাবে। দীপা আমার পরামর্শটা রেখেছে। আমার একটা মেয়ে চাকরি পেয়েছিল, সেও হিন্দু ছিল, নামটা ভুলে গেলাম, এয়ারপোর্টের অপোজিটে বাসা ছিল। তো সে ছিল আমার একটা সাকসেস, মানে আমার নিজের হাতে তৈরি একটা সাকসেস। দীপা যদি জব হয় তাহলে সেটা হবে আমার একটা সাকসেস, আমার নিজের হাতে তৈরি সাকসেস। আমার অনেকেরই জব হচ্ছে, অনেক স্টুডেন্টেরই জব হচ্ছে, সেটাকে আমার আমি জন্য আমার নিজের সাকসেস বলি না। তারা মেধাবী, আমার কাছে কোর্স না করলেও তারা চাকরি হইতো, অন্য জায়গায় করলেও চাকরি হইতো। বাট ওই মেয়েটার কথা আমার এখনো মনে পড়ে, যে সে ছিল হচ্ছে আমার হাতে বানানো সাকসেস। দীপার যদি জব হয় তাহলে দীপা হবে আমার হাতে তৈরি একটা সাকসেস। হ্যাঁ স্যার, একদম। কারণ স্যার আপনি আমার প্রথম ইন্সপায়ার। প্রথম যখন পড়তাম তখন আপনাকে আমার ভালো লাগতো, বা আপনার এইগুলা এর জন্য আমি আপনার পিছু লেগেই আছি। আর একটু লেগে থাকো, জাস্ট আর একটা বছর, মানে এই আগামী 1 বছর যে পরীক্ষাগুলো হবে, নিয়োগ পরীক্ষাগুলো, এই পরীক্ষাগুলো শুধু দিয়ে যাও, দেখবা তুমি জব হবেই হবে ইনশাল্লাহ। হ্যাঁ স্যার, আশীর্বাদ করবেন, দোয়া করবেন। অবশ্যই, সবসময়। আচ্ছা, তো আমরা একটু কন্টিনিউ করি। আমাদের যা চেয়েছে তা তো আমরা পেয়ে গেছি। চেয়েছে p+n, p+n আর p-n এর মানটা, এটা তো আমরা অলরেডি পেয়ে গেছি। বাম পক্ষে p+n আর p-n চলে আসছে। তাহলে বাম পক্ষে আর কোনো কাজ নাই, জাস্ট ডান পক্ষে আমরা ক্যালকুলেশন করি, তাহলে এই অঙ্ক আমার হয়ে যাবে। 4+1 এর মান 5, আর 4-1 এর মান 3। আর কি করবো বুঝতেছি না, আর তো কিছু করার নাই। যেহেতু করার নাই, তাহলে এটা অ্যান্সার।
8 নম্বর অঙ্কটা কি বলছে? বলেছে x-5 × a + x সমান সমান x² - 25 হলে a এর মান কত? এই সমীকরণে কিন্তু এ হচ্ছে চলক আর বাকি সব ধ্রুবক। এই সমীকরণে এক্স একটা ধ্রুবক, যার মান বের করতে হয় সেই হচ্ছে চলক। এর মান বের করতে হবে, এই জন্য এই হচ্ছে চলক। তাহলে আমরা যদি দেখি একটু বাম পক্ষে আর ডান পক্ষে কেমন একটু অঙ্ক করার আগে একটু স্মেল নিতে হবে, মানে গন্ধ খুঁজে বুঝতে হবে কেমন যেন মিলের গন্ধ পাওয়া যায়। মিল যদি আমরা খুঁজে বের করতে পারি তাহলে অঙ্কের টাইম সেভ হয়ে যাবে। দেখো x² - 25, 25 সংখ্যাটা কেমন জানি পূর্ণবর্গ সংখ্যা মনে হচ্ছে। হ্যাঁ, 25 হচ্ছে 5²। x² - 5², এখান থেকে কেমন যেন a² - b² এর গন্ধ পাওয়া যাচ্ছে। কিন্তু a² - b² এর গন্ধ পেলে লাভটা কি? a + b × a - b। আমরা জানি a² - b² = a + b × a - b। a + b × a - b হলে লাভ কি? হ্যাঁ, লাভ আছে, বাম পক্ষে a - b আছে। তো উভয় পক্ষে যদি আগেই x - 5 দিয়ে ভাগ করে দেই, তাহলে আমার এই x এর স্কোয়ারটা ভ্যানিশ হয়ে যাবে। তখন আমার ক্যালকুলেশনটা ইজি হয়ে যাবে, অনেক ইজি হয়ে যাবে। আর আমরা যদি অঙ্ক করার আগে ডাইরেক্ট গণহারে গুণ করা শুরু করি, গুণ করে এগুলাকে বাম পক্ষে নেই, এক্স গুলাকে ডান পক্ষে নেই, তাহলে ক্যালকুলেশনটা অনেক টাফ হয়ে যাবে। দুইভাবেই করা যাবে, বাট ক্যালকুলেশনটা টাফ হয়ে যাবে। তো আমরা বাম পক্ষে আপাতত কিছু না স্যার কি চলে গেল নাকি আমার নেটে সমস্যা হলো? স্যার ডিসকানেক্টেড। ও আচ্ছা, আমি ভাবছিলাম আমার নেটে সমস্যা, মাঝখানে আমার একবার নেট চলে গেছিল। আবহাওয়া ভালো না তো, কারেন্ট নাই, ইউপিএস থেকে চলতেছে, এর জন্য মাঝে মাঝে ওয়াইফাই ডিসকানেক্ট আর কানেক্ট এমন হচ্ছে। আমার এয়ার নেটটা চলে গেছিল, ওয়াইফাইটা চলে গেছে। আমি মোবাইলে নেট দিয়ে আবার জয়েন হলাম। এখন কি শোনা যাচ্ছে? জি স্যার, আপনাকে দেখাও যাচ্ছে। আচ্ছা, কোন পর্যন্ত আমরা শুনতে পেরেছিলাম? কোন লাইনের পরে ডিসকানেক্ট হয়ে গেলাম? এ পর্যন্ত ছিল নাকি? এ পর্যন্ত কি তোমরা দেখতে পারছিলা? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে তো অঙ্ক শেষ। এটাই অ্যান্সার। অনেক সহজ হয়ে গেছে আমার অঙ্কটা, এই a² - b² আকারে প্রকাশ করাতে। তা না হলে আমাকে অনেক গুণ করলে অনেক বড় হয়ে যেত অঙ্কটা। শেষ, লেখা শেষ। এটা একটু ব্যতিক্রম টাইপের অঙ্ক বলতেছে। এই সমীকরণ একটা সমাধান টু, একটা সমাধান টু মানে কি? আবার বলছে এইচ এর মান টু, এইচ এর মান বের করতে। তার মানে বোঝা গেছে যে এখানে যে এইচ ছাড়া বাকি যে চলকটা আছে মানে এক্স, এই এক্স এর মান হচ্ছে টু। সমাধান টু মানে এক্স এর মান হচ্ছে টু। সো এক্স এর মানটা বসাই দিলে এইচ এর যে মানটা আসবে সেটা অ্যান্সার। তো বসাই দিই, 2³ + 2h + 10 = 0। 2³ এর মান 8 প্লাস 2h + 10 = 0, বা 2h = -18, h = -9। Any question? No, sir. ওকে, আমরা এগিয়ে যাই।
এখন হচ্ছে একাধিক চলক বিশিষ্ট সমীকরণ সমাধান। আগে এতদিন শুধু আমরা এক্স নিয়ে কাজ করেছি, এখন আমরা এক্স আর ওয়াই নিয়ে কাজ করব। ঠিক আছে। একাধিক চলক থাকলে আমাকে অবশ্যই, এটা কিন্তু দুইটা চ্যাপ্টার, সেকেন্ড চ্যাপ্টার এসএসসির ম্যাথে, এটা একটা আলাদা চ্যাপ্টার, 3.6। বুঝতে পারছো? তো বিষয় হচ্ছে একাধিক চলক যখন থাকবে আমাকে অবশ্যই একাধিক সমীকরণ থাকতে হবে, তাহলে একাধিক চলকের অঙ্ক করা যাবে না। বুঝতে পেরেছি আমরা? ওকে, দেখি তো। 18তম বিসিএস একটা অঙ্ক আসছে, বলেছে x+5y = 16, আবার বলছে x = 3y। তো দুইটা সমীকরণ থাকলে দুইটা সমীকরণ ধরে নিতে হবে, একটা প্রথমটা এক, একটা দুই। এক্স এর মান 3y, এটা প্রথম সমীকরণে যদি বসায় দিই তাহলে কি থাকে? 3y + 5y, এখান থেকে এটা থেকে =16, বা 8y = 16, y = 2। এত সহজকে রুখো যারা। 31তম বিসিএস আসছে, 3x - 7y + 10 = 0, y - 2x - 3 = 0। তো এই সমীকরণগুলো, দুই চলকের সমীকরণ একাধিকভাবে সমাধান করা যায়। বজ্রগুণন, প্রতিস্থাপন, অপনয়ন, অনেকগুলো পদ্ধতি আছে। আমার সবচেয়ে ফেভারিট হচ্ছে অপনয়ন। একটু ব্রেন খাটাইতে হয়, বাট অঙ্কটা ইজি হয়। আর স্টুডেন্টদের সবচেয়ে বেশি পছন্দের হচ্ছে প্রতিস্থাপন। কোনো ব্রেনই খাটাইতে হয় না, অঙ্কটা একটু ক্যালকুলেশন জটিল হয়ে যায়। প্রতিস্থাপনটা পদ্ধতিটা কি? হয় যে কোনো একটা সমীকরণ থেকে হয় এক্স অথবা ওয়াই এর মান বের করতে হয়, ওয়াই সহ। যেমন এখান থেকে যদি আমরা এক্স এর মানটা বের করি, তাহলে সেটা হবে 7y + 10/3। একটা সমীকরণ 3 বেরোবে। এক্স এর সেই মানটা 2 নং সমীকরণে যখন এক্স এর মধ্যে বসে দিব, তখন আর এই সমীকরণে হয়ে থাকবে 2 × 7y - 10/3। আর ওয়াই আছে আগে, মানে এই সমীকরণে তখন 2 নম্বর সমীকরণে সবই ওয়াই থাকবে, কোনো এক্স থাকবে না। মানে ওয়াই এর মানটা বের হয়ে যাবে। ওয়াই এর সেই মানটা আবার 3 নং সমীকরণে বসাইলে এক্স এর মান বের হয়ে যাবে। এটাকে বলা হয় প্রতিস্থাপন পদ্ধতি। অথবা 2 নং প্রতিস্থাপনের সেকেন্ড পদ্ধতি, ওয়াই 2 নং সমীকরণ থেকে যদি ওয়াই এর মানটা বের করে ফেলি, 2x + 3, সেটা যখন আবার এখানে বসাই দিব 7y এর মধ্যে, 2x + 3, এখানে সব এক্স থাকবে, কোনো ওয়াই থাকবে না। তখন এক্স এর মানটা বের হয়ে যাবে। আবার 1 নং সমীকরণ, 2 নং সমীকরণে এক্স এর মান বসাই দিলে ওয়াই এর মানও বের হয়ে যাবে। তো এটা প্রতিস্থাপন পদ্ধতি। আর অপনয়ন পদ্ধতি হচ্ছে এক্স অথবা ওয়াই যে কোনো একটাকে টার্গেট করে সমীকরণগুলাকে যে কোনো একটা সংখ্যা দিয়ে গুণ করে সহগ মিলায়া করে যোগ বিয়োগ গুণ করে দিতে হয়। যেমন এখানে দেখো স্যার অপনয়ন কথার মানে কি? অপনয়ন, এটার বাংলা শব্দার্থ তো আমি জানি না, এটা তো জানা উচিত ছিল আমার, আমি খুঁজবো। থ্যাংক ইউ হোমওয়ার্ক, এটা আমার অ্যাসাইনমেন্ট নিয়ে নিলাম নিজে নিজে। গুগলে সার্চ দাও তুমি, তোমাকে অ্যাসাইনমেন্ট দিয়ে দিই, দিয়ে আমাকে জানাও অপনয়ন শব্দের অর্থ কি। এখন এই ওয়াইটাকে যদি আমরা 7 দিয়ে গুণ দেই, মানে এই সমীকরণ পুরোটাকে আমি 7 দিয়ে গুণ দেই, তাহলে 7y পেয়ে যাব। আর এখানে আছে 7y, তখন দুইটা সমীকরণ যোগ করে দিলে -7y আর +7y 0 হয়ে যাবে। সমীকরণ দুইটা যোগ করলে অটোমেটিক এক্স এর মানটা বের হয়ে যাবে। এটা হচ্ছে অপনয়ন পদ্ধতি। তো কখন আমরা অপনয়ন করব, কখন আমরা প্রতিস্থাপন করব, এটা একটা ভাবার বিষয় আছে। যখন এক্স অথবা ওয়াই দুইটা সমীকরণের যে কোনোটার মধ্যে এক্স অথবা ওয়াই সিঙ্গেল থাকবে, কোনো সহগ থাকবে না, 2 3 এরকম গুণাকারে থাকবে না, তখন আমার জন্য প্রতিস্থাপন করাটা ইজি। আচ্ছা। আর যখন সমীকরণ 1 আর 2-এ এক্স অথবা ওয়াই এর যে কোনো একটা সহগ আর একটা গুণ আকারে হবে, দ্বিগুণ বা তিন গুণ, সরাসরি একটা সমীকরণকে গুণ দিলে আরেকটার সঙ্গে মিলে যায়, তখন আমার আবার অপনয়ন করা ইজি। তো যে দুইটা কথা বললাম, এই দুইটা কথাই এই অঙ্কটার জন্য সত্য। কারণ এখানে দেখো ওয়াই আছে, এটাকে একটা সমীকরণকে 7 দিয়ে গুণ দিলেই 7y হয়ে যায়, সো অপনয়ন করা সহজ। আবার এখানে সিঙ্গেল ওয়াই আছে, এই জন্য প্রতিস্থাপন করাও সহজ। সো যেইটা ইচ্ছা আমি এটা করতে পারি, দুইটাই টাইম সেভিং হবে।
কিন্তু এখানে যদি ওয়াই না থেকে ধরো 5y থাকতো, তাহলে প্রতিস্থাপন করা টাফ হয়ে যেত, কারণ কোনোটাতেই সিঙ্গেল ওয়াই নাই, একটু ক্যালকুলেশনটা একটু ঝামেলা হইতো। আবার যদি 5y থাকতো, তাহলে 2 নং সমীকরণকে কোনো কিছু দিয়ে গুণ করলেই 1 নং সমীকরণে এক্স বা ওয়াই এর সহগ মিলে না। আবার 1 নং সমীকরণকে কোনো কিছু দিয়ে গুণ বা ভাগ করলে 2 নং সমীকরণের সাথে এক্স বা ওয়াই এর সহগ মিলতো না। অর্থাৎ এখানে 5y থাকলে প্রতিস্থাপন এবং অপনয়ন যেটাই করি না কেন আমার একটু ঝামেলাই হইতো। আবার আরেকটা কেস আমরা চিন্তা করি, যখন আমার অপনয়ন করা ইজি, প্রতিস্থাপন করা লস। যেমন ধরো এখানে ওয়াই এর মান যদি 14 থাকতো, সাপোজ 14y থাকতো, তাহলে আমার প্রতিস্থাপন করাটা লস, কারণ সিঙ্গেল ওয়াই বা সিঙ্গেল এক্স কোনো সমীকরণে নাই। কিন্তু তখন আবার অপনয়ন করাটা ইজি হয়ে যেত, কারণ 1 নং সমীকরণকে 2 দিয়ে গুণ করলে 7 দুগুণে 14, এই 14 সঙ্গে মিলে যাইতো। তখন আমি একটা সমীকরণকে গুণ করেই আমি কি করতে পারতাম, যোগ বিয়োগ করলে সমীকরণের মান খুব ইজিলি বের হয়ে যেত। আর যদি এখানে 5y থাকতো, সেটাকে যদি আমরা অপনয়ন করতে চাইতাম তাহলে কি করতে হইতো, আমি ওয়াই এর সহগ মিলাইতে চাইলে এই 2 নং সমীকরণকে গুণ করতে হইতো 1 নং এর 7 দিয়া, আর 1 নং সমীকরণকে গুণ করতে হইতো 2 নং এর 5 দিয়া। অথবা 2 আর 3 কে যদি মিলাইতে চাইতাম, এক্স কে যদি মিলাইতে চাইতাম, তাহলে 2 নং সমীকরণকে -2 কে গুণ করতে হইতো 1 নং এর 3 দিয়া, তাহলে 6 হইতো। আবার 1 নং এর 3 কে গুণ করতে হইতো 2 নং এর 3 দিয়া, 2 দিয়া, তাহলে 3 দুগুণে 6 হইতো। তখন 6x আর 6x কাটা যাইতো, মানে দুইটা সমীকরণকে তখন একটা ধ্রুবক সংখ্যা দিয়ে গুণ করতে হইতো অপনয়ন মিলাইতে গেলে। তো এগুলো ভেবে চিন্তে কিন্তু আমি ডিসিশন নিব যে অঙ্কটা আমার টাইম সেভিং হয়। অনেকগুলো কথা বলে ফেললাম, এগুলো খুব খুব ইম্পর্ট্যান্ট, মাথায় ভালো করে ঢুকায় নাও, নাহলে ক্লাস রেকর্ড আবার দেখবা, দেখা সেগুলোকে খাতার মধ্যে লিখবা যে কোন কোন সিচুয়েশনে আমার এই জাম্প থিওরিটা খাতায় লিখবা, আর এই যে এই অপনয়ন কখন করবা, প্রতিস্থাপন কখন করবা, কোনটা টাইম সেভ করবে, এগুলা ভাববা মাথায়। আর যদি বলো স্যার আমি এত কিছু ভাবতে চাই না, সবগুলো যে কোনো এক চোখ বন্ধ করে আমি অপনয়নই করে যাব, যে কোনো একটা স্টাইলে অভ্যস্ত হয়ে যাও, আমার কাছে অপনয়ন ভালো লাগে, যদি নাও মিলে সহগ, তারপরেও আমি অপনয়ন, দুইটাকে দুই সমীকরণকে গুণ করে অপনয়ন করব, তাহলে টাইম সেভ হয়। অনলি যখন সিঙ্গেল ওয়াই থাকবে তখনই আমরা প্রতিস্থাপন করব। আমরা এই অঙ্কটাকে প্রতিস্থাপন পদ্ধতিতে করে দেখি, একটা অঙ্ক প্রতিস্থাপনে করি। ওকে, আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে অঙ্কটা করি কেমন। সমীকরণ 2, 2 কে টার্গেট করি, 2 নং, 2 থেকে পাই, 2 থেকে কি পাই, ওয়াই সমান সমান 2x+3, এটাকে সমীকরণ 3 বানাইলাম। এই মানটা আবার 1 নং এ বসায় দেই, 1 নং থেকে কি পাই, 3x - 7, ওয়াই এর মানটা বসায় দেই, 2x+3 = 0, বা 3x - 7 × 2 = 14, 14x -3 সাথে স্যার, একুশ সেকেন্ড সেকেন্ড সমীকরণটা তো ও 10 আছে তো, +10। +10, হ্যাঁ সরি সরি ভুলে গেছি। দেখছো, তোমাদের মধ্যে একমাত্র শাশ্বতই মনোযোগী, সে প্রতিদিন আমার ভুলগুলা ধরায় দেয়, ছোট ছোট মিস্টেক গুলা ধরায় দেয়, তোমরা কেউ ধরাও না। ওকে, শাশ্বতের জন্য একটা ভার্চুয়াল চকলেট। 3x থেকে 7x, 14x গেলে কি থাকে, -11x, -21 থেকে +10 গেলে থাকে -11, 0, বা x = -11টা হয়ে যাবে +11, আর নিচে -11 দিয়ে ভাগ করলে থাকবে -11, মানে কি -1। এক্স এর মান -1, সমীকরণ 3 থেকে আমরা কি পাই, ওয়াই সমান সমান 2 × -1 + 3, মানে কি -2 + 3, মানে কি +1। তাহলে আনসার কি, আনসার হচ্ছে -1 + 1। এই প্রথমটা হচ্ছে এক্স এর মান, আর এই দ্বিতীয়টা হচ্ছে ওয়াই এর মান। কে বুঝি নাই, অঙ্কটা নিয়ে আমি অনেক পেঁচাল পারছি, মনে হয়েছে যে অঙ্কটা মনে হয় অনেক কঠিন। আসলে আমি পেঁচাল গুলা পারছি টাইম সেভ করার জন্য, পরের অঙ্কটা গেলে আমরা বুঝবো। আচ্ছা, এটা আবার ওই টাইপের না, এটা আবার সূত্র দিয়ে শর্টকাটে করা যায়। এটাতে আমরা প্রতিস্থাপন করবোই না, যাবোই না, এটাকে আমরা শর্টকাটে করে ফেলবো। কিভাবে,
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে আছে এ মাইনাস বি। আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, অথবা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। কিন্তু এখানে আবার ঝামেলা আছে। টু এ বি করলে আবার এক্স ওয়াই টাইপের মান চলে আসবে, কিন্তু এক্স ওয়াই টাইপের মান দেওয়া নাই। তাহলে আমি সূত্রে যাব না, আমি প্রতিস্থাপন অপনয়নই করব। তাহলে আমি প্রতিস্থাপন অপনয়নে যাব না। এটাকে যদি বর্গ করে দেই এ মাইনাস বি হোল স্কোয়ার, সূত্র থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি, তারপরও এখানে মাইনাস টু বি টু এক্স ওয়াই অতিরিক্ত বাড়তি থেকে যাবে। তাহলে এটাকেও বর্গ করে সূত্রে ফেলবো না, সূত্রে আমি যাবই না। বীজগাণিতিক বীজগাণিতিক রাশি বর্গের সূত্রে আমরা যাবই না। তাহলে কি করি, আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে করে ফেলি এটাও। সমীকরণ দুই থেকে কি পাই, এক্স ইকুয়ালস টু ওয়াই প্লাস থ্রি। সমীকরণ থ্রি এটা। এখন সমীকরণ একে যদি আমরা এক্স এর মান ওয়াই প্লাস থ্রি বসায় দিই, তাহলে থাকে ওয়াই প্লাস থ্রি হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 185। বর্গ করে দিলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, আর প্লাস ওয়াই স্কোয়ার আগেই ছিল, 185 আগেই ছিল, থাকুক। টু ওয়াই স্কোয়ার প্লাস তিন দুগুণে সিক্স ওয়াই প্লাস নাইন মাইনাস 185 ইকুয়ালস টু জিরো। এনি কোশ্চেন? কনফিউশন হলে সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করবো, স্যার এটা কেমনে হইলো। অঙ্ক শেষ হওয়ার পরে বলবো না, পুরোটা আবার বোঝান। টু ওয়াই স্কোয়ার প্লাস সিক্স ওয়াই, 185 থেকে 9 গেলে কত থাকে, 176 নাকি? দুই দিয়ে ভাগ করলে থাকে ওয়াই স্কোয়ার প্লাস থ্রি ওয়াই মাইনাস 176 কে ভাগ করলে কত থাকে, 50 আর 26, 26-এর ভাগ কত, না 76-এর অর্ধেক কত, 35 দুগুণে 70 আর তিন 38, 38 আর 50 কত, 86। 38 আর 50 হলো 88, তাহলে মাইনাস 88 ইকুয়ালস টু জিরো। এখন কে বলতে পারো আগে মিডল ফ্যাক্টর বলো। কিভাবে করা যায় মিডল ফ্যাক্টর? থ্রি কে কিভাবে ভাঙাইলে 88-এর গুণফল আকারে প্রকাশ করা যায়? শাহিনুর স্যার বলে। 8 11, 8 দিয়ে 11। আচ্ছা, আমি না। হ্যাঁ, 8 11 অষ্টআশি। তাহলে প্লাস 11 হবে আগে, মাইনাস 8 হবে পরে, -88। কেন +8 11 হইলো? কারণ থ্রি আছে, থ্রি এর আগে প্লাস আছে, তাহলে বড়টার আগে প্লাস দিতে হবে। 11 আর 8-এর মধ্যে বড় কে? 11, এই জন্য 11-এর আগে প্লাস দিছি। স্যার আমি কিছু বললে আপনি আমার চকলেট দেন না, আমি এই জন্য বললি না। থাক আর বলবো না। তোমার দিব না, নাই। ওয়াই দিয়ে কমন কমন নিলে ওয়াই প্লাস 11, -8 কমন নিলে ওয়াই প্লাস 11 প্লাস টু জিরো। বা যদি আমরা একটু ডান পক্ষে খাতা বাঁচায় ফেলি, ডানে ওয়াই প্লাস 11 কমন নিয়ে নিলে ওয়াই -8 প্লাস টু জিরো। তাহলে আমরা ওয়াই এর দুইটা মান পেয়ে গেলাম, কি কি? ওয়াই ইকুয়ালস টু, একবার হচ্ছে -11, আরেকবার হচ্ছে ওয়াই ইকুয়ালস টু +8। এই মান দুইটা যখন আমি এতে বসাই দিব, 3 নং সমীকরণে বসাই দিব, তখন আমরা এক্স এর মান পেয়ে যাব। থ্রি থেকে কি পাই আমরা, এক্স ইকুয়ালস টু, যখন -11 বসাবো তখন -11 প্লাস থ্রি সমান সমান -8। অথবা ওয়াই যখন 8 বসাবো, তখন আমরা পাবো এক্স ইকুয়ালস টু 8 প্লাস থ্রি সমান সমান 11। তাহলে আমরা দুইটা সমাধান পাচ্ছি। একটা হচ্ছে এখান থেকে আমরা কি পাই, এক্স এর মান -8, ওয়াই এর মান -11, একটা আনসার। আর এখান থেকে কি পাই, ও এক্স এর মান +11, ওয়াই এর মান +8, দুইটা আনসার।
তো এমসিকিউ তে অপশনে 11 +11 আর +8টাই ছিল, এই জন্য এটাকে আমরা আনসার ধরছি। কিন্তু অপশনে যদি -8 -11 থাকতো, এটাও আনসার হইতো। ঠিক আছে, দুইটাই আমার আনসার। এনি কোশ্চেন? শেষ হয়েছে অঙ্ক লেখা তোলা? এই অঙ্কটা অপশন টেস্ট করে বের করা সহজ। কেন? কারণ দেখো, x - y এর মান বলা আছে 3। এটা অপশন দেখা তুমি এমন দুইটা মান খুঁজে বের করবা যে এক্স এক্স হবে ওয়াই এর চেয়ে বড়, 3 বড়, 11 8। পরীক্ষার অপশনে আরো দুইটা মান ছিল, একটা ছিল 2 6, একটা ছিল -3 9, আর একটা ছিল 12 9। এখন এই x - 3 = x - y = 3, এক্স আর ওয়াই এর ব্যবধান 3, এটা একমাত্র এই 11 8 সলভ করে আর 12 9 সলভ করে। তো এই দুইটা আনসার হবে না, এটা কনফার্ম। এখন 11 আর 8 কে আর 12 আর 9 কে তুমি স্কোয়ার করে যোগ করে দাও, দেখো 85 এর সমান হয় কিনা। 11 11 121, আর 8 8 64, এই দুইটার যোগফল 185 হইছে। হইছে। সো অপশন টেস্ট করে 10 সেকেন্ডে অঙ্কটা করে ফেলা যায়। সো এই ধরনের অঙ্কের জন্য অপশন টেস্ট বেটার। অপশন টেস্ট লিখে রাখলাম। পরীক্ষার আগের দিন যখন শীটটা দেখবা, তখন মনে পড়বে যে স্যার বলছিল এই ধরনের সমীকরণের, দুই ডাবল সমীকরণের ক্ষেত্রে স্যার বলছিল কমন সেন্স অ্যাপ্লাই করে অপশন টেস্ট করতে। অপশন টেস্ট করলে তোমার টাইম সেভ, ক্যালকুলেশনও সেভ, মাথাও সেভ। এই যে অঙ্কটা করছি এটা কিন্তু অ্যাকচুয়ালি রিটেনের অঙ্কের মতো বড়, বিশাল বড় অঙ্ক, বাট আসছে প্রিলিতে। সো এখানে তোমাকে একটু শর্টকাট অ্যাপ্লাই করতেই হবে, একটু বুদ্ধিমান হইতেই হবে। ওকে, পরের অঙ্কে যাই। x - y = 2 এবং xy = 24 হলে এক্স এর ধনাত্মক মানটা বের করো। এটা সহজ অঙ্ক। আমরা 1 নং থেকে পাই x = y + 2। এটা এখানে বসাই দেই, এক্স এর মান এখান এখান থেকে কি পাই? এক্স এর মান ওয়াই প্লাস, এই সরি সরি সরি, ভুল বলতেছি। এক্স এর মান বের করতে চাইছে, ওয়াই এর মান চাই নাই। তাহলে আমি এটা করব না। আমরা এখান থেকে, যেহেতু ফাইনালি এক্স এর মান বের করতে চাইছে, তাহলে আগে আমাকে ওয়াই এর মান বের করতে হবে। আমরা এটা কাটাটা থাকো, এটা মিলে ইরেজ করলাম না। তাহলে রিভাইজ যখন করবো তখন তোমার মনে পড়বে যে স্যার এখানে এটা করেও কেটে দিছিল, টাইম সেভ হইব। তাহলে পরীক্ষার হলে তোমরা এই ভুলটা আগে করবে না, আগে থেকে অ্যালার্ট হয়ে যাবা। যেহেতু এক্স এর মান চাইছে, সো আগে ওয়াই এর মানটা বের করে নিতে হবে। এখান থেকে আমরা করি y = x + 2। বুঝছি না বুঝি নাই? বুঝছি। এখন এখানে যদি আমরা ওয়াই এর মানটা বসায় দেই, ওয়াই এর মান হচ্ছে x + 2, বসায় দেই, =24 হবে। x² + 2x = 24, x² + 2x - 24 = 0। যেহেতু মাইনাস চিহ্ন আছে, সো আমাকে দুইটা সংখ্যার বিয়োগ আকারে প্রকাশ করতে হবে, বড়টা থেকে ছোটটা বিয়োগ করতে হবে। তাহলে এমন দুইটা সংখ্যা বলো যে দুইটার ডিফারেন্স হচ্ছে 2, আবার গুণ করলে 24 হয়। বলতে হবে, আমি আগাবো না। কেউ একজন বলো, নাহলে আমি থেমে থাকবো। তোমাদের টাইম সেভ হবে। দীপা বলো দুইটা সংখ্যা। -24। বুঝি না, আবার বলো। মাইনাস, স্যার বলতেছি দাঁড়ান। তো ভেবে বলো। হ্যাঁ, অন্যকে বলা দরকার নাই, দীপাই বলো। ভাই খুঁজেন আমারে। না না না, তোমার খুঁজি না। আপনার নাম কি? দীপা এনামুল ভাই? আমি দীপাকে খুঁজি। না হঠাৎ ফ্যান বৃষ্টির ছিল তো, নায়িকার নাম ছিল সাথে দীপা। স্বপ্ন। আর বাংলাদেশের স্যার একজন। এটা তো এটা। স্যার 6 4। এই সিক্স তো প্লাস চারশো গুড। ফোর 6 + 4। 400। আর এদিকে হচ্ছে না, 6 + 4 নাকি? দীপা স্যার বলো। বলছি 6 আর 4 বলছি, -6 আর +4। -6 + 4 না কেন? না, না না, না, ওকে বলতে +6 দাও। -4। না, ওকে ও বলতে সরি দাও না। সরি,
স্যার আপনার ওয়াই এর ক্যালকুলেশন একটু ভুল আছে। ওহো, স্যার সরি সরি। প্লাস 6 হওয়ার কথা, কারণ তো স্যার সি যেহেতু বড় সেহেতু সি প্লাস। আমার আমার ক্যালকুলেশন ভুল হয়েছে। ভূতের বেগার, আজকে আমি মনে হয় একটু অ্যাবসেন্ট মাইন্ডেড, এই জন্য বারবার ভুল হচ্ছে। স্যার ঘুমান নাই আপনি আজকে? ঘুম নিয়ে সমস্যা নাই, মেন্টালি আনস্টেবল আর কি। আচ্ছা, আমি এখানে একটু শর্ট করতে গিয়ে একটু ভুল করে ফেলছি। এখান থেকে নর্মালি হওয়ার কথা ছিল -y = -x+2 বা y = x-2, এরকম হওয়ার কথা ছিল। আমি এটাকে একটু শর্টকাট লিখে ফেলছিলাম। শর্টকাট করলে কি হয়, -y কে উভয় পক্ষকে আগেই -1 দিয়ে মনে মনে গুণ করে দিচ্ছি, তাহলে +y হয়ে গেছে। আর ডান পক্ষে x-2 হয়ে গেছে। এরকম যেভাবেই করো না কেন, এটা x-2 হইতে হবে। তাহলে x-2 আমরা এখানে বসাই, y এর মানটা x-2 বসাই, বা x² - 2x - 24 = 0। এখন যেহেতু এখানে চিহ্ন মাইনাস আছে 2, তাহলে বড়টার আগে মাইনাস চিহ্ন ঠিক রাখতে হবে, বা x² - 6x গ্যাস ফিক্স, তারপর হচ্ছে 4x। প্লাস, তাহলে 4 ছক 24 ওইখানে মিলেছে আর কি। হুম, তার মানে দীপা আগে এতক্ষণ শীট দেখে বলতেছিল। না স্যার, তাহলে -6 কেন বললা একটু আগে? একটু আগে ছিল +2x, x² প্লাস প্লাস 2x স্যার মাইনাস এখানে টোয়েন্টি স্যার ফোর ভুলেই বলছি, মানে এখানে -6 বলছিলাম +4 কেন কিন্তু বললাম পরে না? আবার, স্যার পরে আবার বলতেছিলাম যে যেটা বড় মানে বড় ওইটার পিছনে প্লাস হবে কিনা এটা বলতেছিলাম আর কি। পরে দেখলাম যে না, উপরে তো 2 এর আগে মাইনাস আছে যেহেতু সেইখানে তো মাইনাস হবে বড়টার আগে। ওকে, পরে বুঝলাম। ঠিক আছে। বা x কমন নিলে x-6 প্লাস 4 কমন নিলে x-6 =0। x-6 কমন নিলে x+4 = 0। তাহলে x এর মান হচ্ছে, একটা হলো 6 আর একটা হচ্ছে -4, এটা দরকার নাই, এটা চাই নাই, শুধু ধনাত্মক মানটা চাইছি, এটাই আনসার। বলছে x এর ধনাত্মক মানটি বের করুন, ধনাত্মক মানটা চাইছে, তাহলে 6ই আনসার। ওকে, এবার আমরা কিছু বাস্তবিক প্রয়োগ টাইপের অঙ্ক করি, একটু বড় বড় অঙ্ক, কঠিন কঠিন অঙ্ক। দুই অঙ্ক বিশিষ্ট কোনো একটা সংখ্যার দশক স্থানীয় অঙ্কটি একক স্থানীয় অঙ্ক হতে 5 বড়। সংখ্যাটি থেকে অঙ্কদ্বয়ের সমষ্টির 5 গুণ বিয়োগ করলে অঙ্কদ্বয় স্থান বিনিময় করে সংখ্যাটি কত? এটা করতে গেলে আমাকে অঙ্ক আর সংখ্যা সম্পর্কে ধারণা থাকতে হবে। অঙ্ক মানে ডিজিট, সংখ্যা মানে নাম্বার। সাপোজ আমি যদি লিখি 28, ডান পাশ থেকে গণা শুরু হয়, এটাকে বলা হয় একক স্থানীয় অঙ্ক, এটাকে বলা হয় দশক স্থানীয় অঙ্ক। পরে যদি আরো কিছু থাকতো, তাহলে এটাকে বলা হয়তো শতক স্থানীয়, একক দশক শতক সহস্র অযুত লক্ষ নিযুত কোটি, এরকম অঙ্ক বলা হয়। তারপরে দুই অঙ্ক নিয়ে বিবেচনা করতেছি, তাহলে দুই অঙ্ক নিয়েই থাকি, তিন অঙ্ক ভুলে যাই। সো দুই অঙ্ক বিশিষ্ট অঙ্ক সমাধান করার নিয়ম হইলো, সাপোজ এই 28 যেহেতু, মানে এটা কি দিয়ে গঠিত, 28 সংখ্যাটা কি দিয়ে গঠিত, 2 আর 8 দিয়ে গঠিত। এর নিয়ম হচ্ছে একক স্থানীয় অঙ্ককে 1 দিয়ে গুণ করতে হবে, আর দশক স্থানীয় অঙ্ককে 10 দিয়ে গুণ করতে হবে, করে দুইটাকে যোগ করতে হবে। মানে আমাকে 28 বলে দেয় নাই, বলছে 2 আছে আর 8 আছে। কি করব, একক স্থানীয় অঙ্ক 8 কে আমরা গুণ করব 1 দিয়ে, আবার যোগ করব দশক স্থানীয় অঙ্ক 2 কে গুণ করব 10 দিয়া, সমান সমান 8 কে 8 প্লাস 10 দুগুণে 20 সমান সমান 28। পাইছি না পাই নাই? বুঝতে পারছি নাকি পারি নাই? স্যার এই যে অঙ্কদ্বয় স্থান বিনিময় করে এই কথাটার মানে কি? মানে তো বলবো একটু পরে।
ও এই আচ্ছা। যেটুকু বলছো, বুঝছো কিনা, হ্যাঁ কিভাবে আঠাশ এইটুকু পাওয়া যায়? বুঝছি। এখন যদি এই সংখ্যা দুইটা 28 না হইয়া এক্স আর ওয়াই হইতো, এককটা হইতো এক্স আর দশকটা হইতো ওয়াই, তাহলে সেই সংখ্যাটার মান হতো x+10y, মানে 1x প্লাস 10y। তিনটা সংখ্যা যদি থাকতো x y z হইতো, শতক স্থানীয় অঙ্ক যদি জেড হইতো, তাহলে আমরা যোগ করতাম 100z। যদি পরে থাকতো নিযুত স্থানীয় অযুত স্থানীয় যদি বলতো পি, তাহলে আমরা 1000p যোগ করতাম। এভাবে আমাদের সংখ্যাগুলো তৈরি করতে হয়। বুঝতে পারছি, বাইনারি নাম্বারের মতো অনেকটা। বাইনারি নাম্বার আর ডেসিমাল নাম্বার, ডেসিমাল নাম্বার আমাদের এভাবেই তৈরি হয়। তাহলে এক্স আর ওয়াই যদি থাকে তাহলে x+10y হয়, এটা কি আমরা বুঝতে পারছি? বুঝতে পারছি আশা করি। হ্যাঁ স্যার। আচ্ছা, স্থান বিনিময় মানে এই 28, স্থান বিনিময় শব্দের অর্থ হচ্ছে, স্থান বিনিময় মানে হচ্ছে 28, এটা ইন্টারচেঞ্জ হয়ে যাবে, 80 82 হয়ে যাবে, এটা হচ্ছে স্থান বিনিময়। বুঝতে পারছি স্থান বিনিময় মানে কি? বুঝি নাই। স্যার আরেকবার। 28 হয়ে গেছে 82, মানে আট, আট আর হ্যাঁ। দুই, দুইয়ের জায়গায় আট চলে গেছে, আটের জায়গায় দুই চলে গেছে, কি বুঝি নাই? স্যার এটা আমি বুঝছি, কিন্তু ওনারা ক্যালকুলেশন করে যে বলে যে এটা অঙ্কদের স্থান বিনিময় করে, এটা কি মানে ফলাফলের ক্ষেত্রে যে অঙ্কদের স্থান বিনিময় করবে, এটা কি মানে এটা সূত্র অ্যাডভান্স চিন্তা নাকি? ভাবনা করে নিতে হবে। আমি অঙ্ক যখন করাবো তখন বলে বলেই করাবো, যেটুকু বলি সেটুকু বুঝতে হবে। পুরো অঙ্ক শেষ হলে দেখবো তোমার কোনো প্রশ্ন থাকবে না। আগে প্রশ্ন করা টাইম ওয়েস্ট। যেটা বলছি সেটা বুঝছো আচ্ছা। কিনা সেটা বলো। 28 আর হ্যাঁ বুঝতে 82, পারছি। তখন তুমি বলো 56 স্থান বিনিময় করলে কত হবে, রিয়া বলো। 65। 65, ফাইন, এটাই বুঝতে যাচ্ছি। তাহলে এখন বলো, রিয়া বলবা x+10y অঙ্কতে স্থান বিনিময় করলে কত হবে? x+10y, 10x+y। ফাইন, 10x, সরি 10x প্লাস সিঙ্গেল ওয়াই, বা সিঙ্গেল ওয়াই প্লাস 10x। এক্স এর জায়গায় 1 চলে গেল, ওয়াই এর জায়গায় এক্স চলে গেল, এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় এক্স। কে বোঝো নাই? x+10y অঙ্কতে স্থান বিনিময় করলে y+10x হয়, এটা বুঝো নাই এমন কেউ আছো? বুঝছো আশা করি সবাই। আচ্ছা, তো আর আর কিছু বেসিক নাই অঙ্কের মধ্যে, আমরা অঙ্কে চলে যাই। সংখ্যার দশক স্থানীয় অঙ্কটা একক স্থানীয় অঙ্ক হতে 5 বড়, এটা দুই ভাবে করা যায় অঙ্কটা। ধরি, ধরি একক স্থানীয় অঙ্কটা এক্স, এবং দশক স্থানীয় অঙ্কটা করা যায়, ধরা যায় ওয়াই, অথবা ধরা যায়, যেহেতু বলছে এককের থেকে 5 বড়, তাহলে আমরা x+5 দেখতে পারি। দুইটার দুই রকম সুবিধা। x+5 যদি ধরি, ওয়াই যদি না ধরি, তাহলে আমার সমীকরণে একটাই চলক থাকলো, এক্স থাকলো, ক্যালকুলেশন খুব ইজি হবে। কিন্তু x+5 যদি দশক স্থানীয় অঙ্ক থাকে, তখন তোমরা যখন x+10y বানাও, সংখ্যাটা তৈরি করবা, তখন ভুল করে ফেলবা। এই জন্য আমি দুইটা চলক দিয়েই করাই অঙ্কটা। আমি নিজে হইলে আমি একটা চলক দিয়ে করতাম, x+5ই ধরতাম। বাট তোমাদেরকে যখন করাই তখন আমি এটাকে x+10y ধরে করাই। তাহলে সংখ্যাটি কি? সংখ্যাটি কি? x+10y। আচ্ছা, শর্ত মতে, শর্ত মতে এক্স আর ওয়াই এর মধ্যে বড় কে? এক্স আর ওয়াই এর মধ্যে বড় ওয়াই, কে? ওয়াই স্যার। ওয়াই। তাইলে কার সঙ্গে 5 যোগ করলে সমান হবে, যদি আমরা এক্স সমান সমান ওয়াই লিখতে চাই বা ওয়াই সমান সমান এক্স লিখতে চাই, কার সঙ্গে 5 যোগ হবে? যেহেতু 5 বড় বলছে, ওয়াই যেহেতু 5 বড়, তাহলে 5 যোগ করতে হবে কার সাথে? এক্স এর সাথে স্যার। রাইট, ওয়াই ইকুয়ালস টু x+5, সমীকরণ 1।
কে বোঝো নাই এটা? ওয়াই হচ্ছে এমনিতেই বড়। যদি সমান করতে চাই, তাহলে যে ছোট আছে তার সাথে কিছু যোগ করে সমান বানাইতে হবে। এই হলো ঘটনা। আচ্ছা, পরে কি বলছে? সংখ্যাটি থেকে অঙ্কদ্বয়ের সমষ্টির 5 গুণ বিয়োগ করলে অঙ্কদ্বয় স্থান বিনিময় করে। অঙ্কদ্বয়ের সমষ্টির 5 গুণকে, অঙ্কদ্বয়ের সমষ্টির 5 গুণ মানে কি? অঙ্ক দুইটা কে কে? তাহলে এক্স প্লাস সমষ্টি। এর ওয়াই পাঁচ এর পাঁচ গুণকে, গুণ। 5 গুণ এক্স প্লাস ওয়াই হচ্ছে অঙ্কদ্বয়ের সমষ্টি। অঙ্কদ্বয়ের সমষ্টির 5 গুণকে ইন্টু 5, এটা হচ্ছে 5 গুণ। আর স্থান বিনিময় করলে কি হয়? লিখে ফেলি, সংখ্যাটির পরে আমরা লিখে ফেলি স্থান বিনিময় সংখ্যা। ওয়াই প্লাস 10x। তো শর্ত মতে, দ্বিতীয় শর্ত মতে কি বলছে? সংখ্যাটি থেকে কিছু একটা বিয়োগ করলে, তো সংখ্যাটি থেকে বিয়োগ করে দেই সংখ্যা মাইনাস 5 গুণ সমান সমান স্থান বিনিময় সংখ্যা, তাই না? তাহলে মূল সংখ্যাটা কি ছিল? x+10y। x+10y, এটা থেকে বিয়োগ করব কি? 5 গুণ। কিসের 5 গুণ? অঙ্কদের সমষ্টির 5 গুণ। করলে কি পাবো আমরা? স্থান বিনিময় করলে নতুন সংখ্যা, সেটা কোনটা? y+10x। কে বুঝো নাই? কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। এখন যদি 1 নং এর ওয়ার মানটা আমরা বসায় দিই এই সমীকরণে, 1 নং সমীকরণে ওয়ার মানগুলো বসায় যেয়ে থাকি, তাহলে পাবো x+, না পরে বসাই, 10y -5x -5y আগে বসাইলে বড় হয়ে যাবে। ওয়াই গুলোকে সিম্পলিফাই করে নেই। -y -10x = 0। বা এখন দেখি কিভাবে সিম্পলিফাই করা যায়। একটা এক্স -5x -10x, তাহলে থাকে -15x আর +x, তাহলে -14x। ওয়াই গুলোকে অলরেডি 10y -5y থাকলে হলো +5y, তার থেকে করবো মাইনাস আরো একটা ওয়াই, তাহলে +4y। এনি কোশ্চেন? এখন ওয়ার মান x+5 বসায় দিই 1 নং সমীকরণের। -14x +4 ইন্টু ওয়ার মান কি? x+5 = 0। বা -14x +4x +4×5 = 20 0। কম্পিউটারটা হ্যাং হচ্ছে বারবার, এই জন্য কলম ছেড়ে দিচ্ছে। বা -14x থেকে +4x গেলে থাকে -10x, আর +20 ডান পক্ষে চলে গেলে থাকবে -20।
তাহলে এক্স এর মান কত? 2। এখন আমরা যদি এক্স এর মান 2 বসায় দেই সমীকরণ 1 নং এ, তাহলে ওয়াই এর মানটা পেয়ে যাব না? 1 নং থেকে কি পাই? এক্স এর মান 2 বসায় দিব, ওয়াই সমান সমান x+5, মানে 2+5, মানে কি 7। তাহলে সংখ্যাটি বের করতে বলছে। সংখ্যাটি কি জানি ছিল? সংখ্যাটি ছিল x+10y। সমান সমান এক্স এর মান কত? 2 প্লাস 10 × y এর মান কত? 7, সমান সমান 2 প্লাস 70, সমান সমান 72। দিস ইজ আনসার। এনি কোশ্চেন? দেখো তো, এককের চেয়ে দশক 5 বড় কিনা? হ্যাঁ, বড়। অঙ্কদের সমষ্টি কত? 7+2, এর মান কত? 9। 9 এর 5 গুণ কত? 5 নং 45। তাহলে দেখো তো, 72 থেকে 45 বিয়োগ করলে অঙ্কতে স্থান বিনিময় করে কিনা, মানে 27 হয় কিনা? হ্যাঁ, হয়। এটা হলো টেস্ট। অঙ্ক যে সঠিক হয়েছে এটার প্রমাণ হলো এটা। ওকে, আমরা পরের অঙ্কে চলে যাই। আরো 20 মিনিট টাইম আছে অঙ্কের অধ্যায়ের। করতে থাকি, প্যারা নাই, চিল। কর্মসংস্থান ব্যাংক বলেছে -7x - 5y = -2, -8x - y = 9। এক্স এর মানটা বের করতে বলছে। তো আমরা 2 নং সমীকরণ থেকে আমরা ওয়াই এর মানটা বের করে ফেলি। বসার পর ওটাতে বসাই দিয়ে এক্স এর মান বের হয়ে যাবে। বা y = -8x - 9। মনে মনে কল্পনা করো, ওয়াইটাকে ডান পক্ষে নিছি, 9টাকে এই পক্ষে আনছি, এভাবে লিখছি। বুঝতে পারছো? এই মানটা সমীকরণ একে বসায় দিলে থাকে 7x - 5, ওয়াই এর মান কি? -8x - 9 -2। বা 7x 5 × 40, 40x প্লাস 5 নং 45 -2। বা 47x = -2 - 45, x = -1। আনসার। বুঝে নাই? হ্যালো, আমি কি আছি না হারাই গেছি? স্যার। আছি। স্যার আছেন? জি স্যার। কর্মসংস্থান ব্যাংক 2018। এক্স গুলা সব উপরে আছে, তাহলে এক্স দিয়ে গুণ করার দরকার নাই। আমরা বলছিলাম কি, লব ও হরের লব দুইটার গুণ দিয়ে, গুণফল দিয়ে গুণ করতে হয়। 3 আর 2 দিয়ে গুণ করি। ডান পাশে 6 আছে, মানে 6 দিয়ে গুণ করলে অঙ্ক সহজ হয়ে যায়। ডান পাশে যদি 6 না থাকতো, 8 থাকতো, তাহলে কি করতাম? তাহলে 8 3 আর 2 এর লসাগু দিয়ে গুণ করতাম। কারণ কি, আমার হর থেকে হর দূর করা উদ্দেশ্য। ভগ্নাংশ থেকে হর দূর করাটা উদ্দেশ্য। এক লাইনে সিম্পলিফাই, লিনিয়ার করে ফেলাটা উদ্দেশ্য আমাদের। তখন 8 3 আর 2 এর লসাগু হচ্ছে 24, তখন আমরা 24 দিয়ে উভয় পক্ষকে গুণ করতাম। সো 3 2 আর 6, তিনটার লসাগু হচ্ছে 6। উভয় পক্ষকে 6 দিয়ে গুণ করলে আমরা কি পাই? 2x - 3x = x - 1। এত সহজ। কেমনে করে ফেললাম? হ্যাঁ, কোনাকুনি গুণ করলাম, জাস্ট কোনাকুনি গুণ করলাম।
যেহেতু 3 × 2 = 6 মিলে গেছে, এই জন্য কোনাকুনি গুণ করলে 6 ভ্যানিশ হয়ে যাবে, জাস্ট এটা থাকবে। কিন্তু যদি 6 না থেকে 8 থাকতো, তাহলে আমাকে আরেকটু ক্যালকুলেশন করতে হইতো, মাথা মাথা খাটাইতে হইতো। বুঝতে পারছো? তার মানে বোঝা গেল ব্যাংকে ইজি অঙ্ক দেয়, বিসিএস এ কঠিন অঙ্ক দেয়। তাহলে -x - x = -1, -2x = -1, x = ½ এত সাত কে, এত ইজি কে? বিএসসি কম্বাইন্ড এক্সাম, বিএসসি কি? ব্যাংকার সিলেকশন কমিটি, মানে 5 ব্যাংকের সমন্বিত 5 ব্যাংকের এক্সামটা হলো এটা। 3x - 7y 0, আর x + 2y = এত, ওয়াই এর মান চাইছে। এটা সহজ, প্রতিস্থাপন পদ্ধতিতে আমি এক্স এর মানটা এখান থেকে বের করে ফেলি। x = 13 - 2y, এটা এখানে বসাই দিই। 3x মাইনাস, সরি, চাইছি তো আমার ওয়াই এর মান, তাহলে এক্স এর মান 3x রাখা যাবে না। ওয়াই এর মান চাইছি, তাহলে এক্স এর মান বসাইতে হবে আমার। 3 × এক্স এর মান কি? 13 - 2y -7y = 0। 3 × 3 = 39, -3 × 2 = 6y -7y = 0। বা -7 × 6 = 13, -13 রে আমি ইচ্ছা কইরা +13 লিখলাম, কারণ ওয়াই এর মান দরকার। = ডান পক্ষে 39 চলে গেলে -39 হওয়ার কথা, কিন্তু বাম পক্ষে যেহেতু একটা চিহ্ন উল্টাই দিয়েছি, ডান পক্ষে উল্টাই দিব, মানে -39টা হয়ে যাবে +39। তোমরা না পারলে ইচ্ছা করলে মাঝখানে -13y = -39, এই লাইনটা লিখা পরের লাইনে করতে পারো। আমি একটা লাইন সেভ করে ফেললাম, y = 3। তোমরা ইচ্ছা করলে এই মাঝখানে লাইনটা লিখতেও পারো, নাও লিখতে পারো। আমি একটা লাইন শর্ট করি আর কি। আমি কি আসি না হারাই গেছি? আসেন আছেন স্যার। স্যার। ওকে। ব্যাংকের অঙ্ক একটু কঠিন অঙ্ক করানো উচিত না? অতিরিক্ত দায়বদ্ধ থেকে অঙ্কটা দিছিলাম আগের ব্যাচে, যখন 200 জন স্টুডেন্ট ছিল, 100 জন রেগুলার ক্লাস করতো, 100-র উপরে। আমার জুম কিনতে হয়েছিল, স্পেশাল জুম, 5,000 টাকা দিয়া। 5,000 না, 7,500 টাকা দিয়া, ভ্যাট সহ, ডলারের রেট। এমন একটা সময় আমার ছিল যখন আমার 100 স্টুডেন্ট আমার জমে কভার হইতো না, তখন আমি অনেক বেশি অঙ্ক করাইতাম, এই জন্য এই শীটটা বানাইছিলাম। কিন্তু স্টুডেন্ট কম থাকলে আসলে বাড়তি পরিশ্রম করতে ইচ্ছা হয় না। এই ব্যাংকের অঙ্ক আমার করানো দরকার নাই, তাও বড় অঙ্ক, এটা রিটেনের অঙ্ক। এটা কিন্তু ব্যাংকের রিটেনের অঙ্ক, ব্যাংকে কিন্তু এমসিকিউ না। 10 নম্বরের অঙ্ক, এটা আমার করানো উচিত না, তবু করাই, যেহেতু তোমাদেরকে আমি ভালোবাসি এই জন্য। দ্য সাম অফ দ্য ডিজিটস, মানে অঙ্কদের যোগফল, অফ এ 2 ডিজিট নাম্বার, 2 ডিজিট নাম্বার মানে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার, ইজ 10। তাহলে আমরা ধরি ডিজিটস, লেট সাপোজ ডিজিটস। লেট মানে হলো ধরা যাক, ব্যাংকে যদি তোমরা পরীক্ষা দেও কখনো, লেট মানে সাপোজ। লেট, আচ্ছা, একক স্থানীয় অঙ্ক আর দশক স্থানীয় অঙ্ক নাম কি জানো? ওয়ান্স ডিজিট, ডিজিট অফ ওয়ান্স প্লেস, ডিজিট অফ টেন্স প্লেস। টেন্স প্লেস মানে দশক স্থানীয়, ওয়ান্স প্লেস মানে একক স্থানীয়। দেখো পরের অঙ্কটাতে লেখা আছে এটা। ইন এ 2 ডিজিট নাম্বার, একটা 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যায়, ডিজিট ইন দ্য ইউনিটস প্লেস, ইউনিট মানে একক, একক স্থানীয় অঙ্ক। আর টেন্স প্লেস মানে দশক, দশক স্থানীয় অঙ্ক। ইউনিটস প্লেস, টেন্স প্লেস, হান্ড্রেডস প্লেস, থাউজেন্ডস প্লেস, এভাবে ইংলিশে বলা হয়। তাহলে আমরা ধরি একক স্থানীয় অঙ্কটা, লেট নাম্বার অফ ডিজিট অফ ইউনিটস প্লেস equals to x, and digit of tens place to y. So number
কি হবে? x+10y। আর ইন্টারচেঞ্জ বা রিভার্স নাম্বার, অঙ্ক তো এর ডিজিট রিভার্স নাম্বার। ডিজিট মানে অঙ্ক, রিভার্সড অঙ্ক স্থান বিনিময়ের। y+10x। কে বোঝো নাই? আচ্ছা, সাম অফ দ্য ডিজিট বলছে 10, সমীকরণ 1, x+y=10। সাম মানে যোগফল। আচ্ছা, when digit reversed the number is decreased by 54, মানে সংখ্যাটা 54 কমে যায়। তার মানে এই রিভার্স নাম্বার হইলে সেটা সংখ্যা থেকে 54 কমে যাবে, মানে y+10x এর মানটা হবে কি? স্থান বিনিময় সংখ্যাটা হবে কি? মূল সংখ্যা থেকে 54 কম, মানে মূল সংখ্যাটা কত ছিল? x+10y থেকে 54 কম। এই যে সমীকরণ 2, কে বুঝো নাই? সবাই বুঝছো। আমরা এক থেকে কি পাই? x=10 - y। এটা যদি 2 নং বসায় দিই তাহলে 2 নং থেকে কি পাই? y+10 × 10 - y = 10 - y + 10y - 54। কে বুঝো নাই? সবাই বুঝছো। বা y+100 - 10y = 10 + 9y - 54। থেকে 10 গেলে থাকে 44। 10টা বাদ, ডিলিট করে দিলাম। ঠিক আছে, আমার দরকার ওয়াই এর মান, তাহলে ওয়াই গুলাকে বাম পাশে রাখি। y -10y - 9y - -44 - 100, বা -18y = -144। 144 কি 18 দিয়ে ভাগ যায়? স্যার 18কে 8 দিয়ে গুণ করলে 140। হুম, 8 দিয়ে যায় স্যার, 8। 8। তাহলে ওয়াই এর মান 8। যদি আমরা 2 নং সমীকরণ, না সরি, 1 নং সমীকরণে বসাই ওয়াই এর মান, তাহলে আমরা এক্স এর মান পেয়ে যাব। x+8 = 10 বা x=2, 1 নং থেকে পাই। তাহলে সংখ্যাটি কত? অতএব নাম্বারটা কত হবে? x+10y। অতএব নাম্বার 2+10 × 8, 82। এবার আমরা শর্টকাটে করি। একক স্থানীয় অঙ্ক 2 আর দশক স্থানীয় অঙ্ক 82। দুইভাবে করা যায়। 8 আর 2 পেয়ে গেছি, তাহলে আমার যোগ করা দরকার আছে। ইনি 2 ডিজিট নাম্বার আর অঙ্ক আছে না? লাস্ট অঙ্ক। আর 6 মিনিট সময় আছে, তাহলে করে দিই। In a 2 digit number, the digit in the unit place is 2 more than 3 times of the digit of the tens place.
আবার বলছে যে সাম অফ দ্য টু ডিজিট ইজ সিক্স, নাম্বারটা কত? এখানে রিভার্সের কোনো প্রশ্ন আসে নাই, অঙ্ক সহজ। লেট ইউনিটস প্লেস, নাম্বার অফ ডিজিট অফ ইউনিটস প্লেস এক্স, আর টেন্স প্লেস ওয়াই। সো according to the equation 1, condition 1, digit in the units place is 2 বড়, 2 বড়, x টা হচ্ছে 2 বড় y এর চেয়ে। x যদি 2 বড় হয়, তাহলে y এর সাথে 2 যোগ করলে, অথবা x যেহেতু 2 বড়, তাহলে x থেকে 2 দরকার নাই, আমি x আর y ইকুয়াল লিখি। কে বড়? x বড়, তাহলে y কে সমান করতে গেলে 2 যোগ করতে হবে। এভাবেই থাকুক, তাহলে সুবিধা আছে আমার। আমি প্রথমে ভাবছিলাম x মাইনাস ওয়াই টু লিখবো, পরে আবার ভাবছিলাম x মাইনাস টু টু ওয়াই লিখবো। পরে চিন্তা করলাম যে না, একটা বাম পক্ষে থাকুক আর টুটা প্লাস থাকুক, এটা সুবিধা। তাহলে এভাবেই লিখি, যেমনি আছে সিম্পলটাই সুবিধা। পাকনামি করতে গেলে আর কঠিন হয়ে যাবে অঙ্কটা। এই সমীকরণ একটা বুঝো নাই কে? দীপা বুঝছো? দীপা নাই, হারাই জি গেছে। স্যার। পরে কি বলছে? সরি সরি, খেয়াল করি নাই তো। টু মোর দেন দ্য থ্রি টাইমস, থ্রি টাইমস মানে 3 গুণ, অফ দ্য ডিজিট ইন টেন্স প্লেস, দশক স্থানীয় অঙ্কের 3 গুণের চেয়ে 2 বড়। দশক স্থানীয় অঙ্কটা তো কত? ওয়াই, ওয়াই এর 3 গুণ, মানে 3y এর চেয়ে 2 বড়। আমি শুধু ওয়াই লিখলাম কেন? 3y হবে। পরে বলছে সাম অফ দ্য ডিজিট ইজ সিক্স, দুইটা সংখ্যার যোগফল 6, অ্যাকর্ডিং টু দ্য কন্ডিশন 2, এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 6। এক্স এর মান যদি আমরা এখান থেকে বসায় দেই, 3y+2+y=6, বা 4y=6 - 2, y=1। সমীকরণ 1-এ যদি আমরা বসায় দেই, তাহলে x = 3 × 1 + 2, মানে 5। তাহলে একক স্থানীয় অঙ্ক 5, আর দশক স্থানীয় অঙ্ক হচ্ছে 1, তাহলে 15 হচ্ছে আমার আনসার। কে বুঝো নাই? কারো কোনো প্রশ্ন? এটা সহজ, এটা সহজ ছিল। প্রশ্ন আছে কারো? না স্যার। হোমওয়ার্ক কোথায় এই চ্যাপ্টারে? এই শিটে হোমওয়ার্ক নাই কেন এনামুল? হ্যাঁ ভাই, হোমওয়ার্ক নাই কেন? হোমওয়ার্ক করার শীটটা দেওয়া নাই আপনারা, এটা কোনো কথা? তোর পোলাপানকে দিয়ে দাও, আমি এটা পিডিএফ করে দিয়ে দিই, অথবা এখন দাও, আমি অ্যাড করে দিই হোমওয়ার্ক গুলো এখনই। আমি নগদ আপনারা দিতেছি। না, নগদ দেওয়া যাচ্ছে না, এর নিচে আমি আর অ্যাড করতে পারবো না। নিচে আপনি অ্যাড করতে পারবেন না, আমি অ্যাড করে দিই আপনাকে, আপনি একটু দেখাই দেন তো দাদা। এটা কোনটা? এটা সরল না, সহজ এর চেয়ে ভালো সমীকরণ হচ্ছে না? ফাইলটা আমি তোমাকে দিয়ে দিই। তুমি সরল সরল সমীকরণ, তুমি নিচে হোমওয়ার্ক গুলো অ্যাড করে পিডিএফ করে দিয়ে দাও। ভাই সরল সহজ সমীকরণেরই তো নাই এখানে। হোমওয়ার্ক শিটে নাই? স্টুডেন্টরা একটু এটা দেখেন না, আপনাদের এই শিটে আছে কিনা। প্রিন্টের শিটটা দেখেন না? স্টুডেন্টরা একটু দেখেন তো প্রিন্টেড শিটটা। পাইছি, আছে। স্যার আছে? প্রিন্টেড শিটে আছে স্যার। আছে না? হ্যাঁ পাইছি আমি, নামতে দেন। ঠিক আছে, তাহলে আমি তোমাকে এই ফাইলটা মেসেঞ্জারে দিয়ে দিচ্ছি। তো ঠিক আছে, তোমরা ভালো থাকবে, দেখা হবে, আল্লাহ হাফেজ। কালকে কার ক্লাস?
কালকেও আপনার ক্লাস খালি স্যার আবার শনিবার নাহলে রবিবার নিবে। আর দুইটা ক্লাস উনি একটা না নিয়ে নিবে। আমি একটা না ওনারা নিব। দুইটা ক্লাস। আমি ডেলি ফ্রি আছি। আমি কোর্স শেষ করে দিতে চাই। আমিও চাই ক্লাস কোর্স। ক্লাস শেষ হয়ে যাক, অসুবিধা নেই আমার। এবার অনেক ক্লাস ক্লাস শেষই হচ্ছে না। শেষ হবে আমরা তো তো আর ক্লাস আর কম 5টা নেই ক্লাস নাই, থাকবে। আমাদের থিওরি ছিল কি আমরা 130টাতে শেষ করব, সেই জায়গায় আজকে 152 নাম্বার ক্লাস চলতেছে। কিছু করার নাই, ফাইলটা সেভ করা যাচ্ছে না, ওয়ার্ড ঝামেলা করতেছে। আচ্ছা, আপনি আমার সেন্ড করে দেন। সেভই করা যাচ্ছে না, সেভ করবো কেমনে? ফাইলটা সেভ করা যাচ্ছে না। রিয়া নজর ভাই, আমি আপনার মেসেঞ্জারে একটু ফোন দিচ্ছি, আলাদা আছে। আচ্ছা দাও। এই মিটিং কি ইন করে দিব?